আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা দেখব পরিসংখ্যানের যে প্রশ্নগুলো আসছিল, যে ব্যবসা শিক্ষা ইউনিটের যে বিভাগ পরিবর্তনের পরিসংখ্যান প্রশ্নসমূহ, আমরা সেগুলোর সলভ দেখব এবার। আচ্ছা, আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে ঋণাত্মক বঙ্কিমতার ক্ষেত্রে কোনটি সঠিক। আমরা এটা সহজ একটা সমাধানে যদি যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা একটা গ্রাফ দেখব। আমাদের ঋণাত্মক বঙ্কিমতাটার চিত্র স্বাভাবিকভাবে এরকম হয়। এই চিত্রে আমাদের কোথায় কোনটা বসবে সেটা আমরা বুঝতে পারবো। এই যে সর্বোচ্চ পয়েন্ট, এটাতে আমাদের হবে প্রচুরক, তারপর এই পেশা থেকে আমাদের হলো মধ্যমা, আর তার এই দিকে থেকে আমাদের গড়। তার মানে এই চিত্র থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে এখানে গড় সব থেকে কম, তার থেকে বেশি হলো মধ্যমা, এবং তার থেকে বেশি হলো প্রচুরক। তো আমাদের প্রথম উত্তর, আমাদের সি নাম্বার যে উত্তরটা দেয়া আছে, যে প্রচুরক আমাদের সবচেয়ে বেশি, তারপরে মধ্যমা তার থেকে কম, এবং গড় তার থেকে আরো কম। তো আমরা এই প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পারছি। এবার যাচ্ছি আমরা পরের প্রশ্নে। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে একটি ডেটা সেটের পরিসর হলো। পরিসর বলতে কি বোঝায়? আমাদের যখন ডাটা সেট দেয়া থাকে, তখন আমাদের বিভিন্ন ভ্যালু দেয়া থাকে, মানে বিভিন্ন মান দেয়া থাকে। তো আমরা রেঞ্জ বা পরিসর বের করব, যে সবচেয়ে যে বড় ভ্যালুটা থাকে সেটা থেকে সবচেয়ে যে ছোট ভ্যালুটা থাকে, এই দুটো আমরা বিয়োগ করব। বিয়োগ করে আমি যে পার্থক্যটা পাবো, এইটা হলো আমাদের পরিসর। তো এখানে আমাদের সুন্দর মতো দেয়া আছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের যে পার্থক্য, এটা হলো আমাদের পরিসর বা রেঞ্জ। এর পরের প্রশ্নে আমরা চলে যাই, যে অবিচ্ছিন্ন চলক কি। এটা একদম সহজ প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে আসছে। আমাদের চলক হলো দু প্রকার, একটা হলো বিচ্ছিন্ন, একটা হলো অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন চলক কাকে বলে? যে আমাদের 1 2 3 এইরকম যে ভ্যালুগুলো নেয়, সেগুলো হলো আমাদের বিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন বলতে কি বোঝাচ্ছে? যে আমার 1.2 5.6 এই টাইপের যে দশমিক ভ্যালুগুলো নেয়, সেটা হলো আমাদের অবিচ্ছিন্ন চলক। তো এক্ষেত্রে আমরা দেখি যে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। সেটা হলো জনসংখ্যা 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম হতে পারে, কিন্তু 1.2 এরকম জনসংখ্যা আমাদের হতে পারে না। তারপরে ফুটবলের সংখ্যা কখনো 1.5 এরকম হতে পারে না, 1 2 3 4 এরকম হয়। তারপর শিক্ষার্থীর রোল নম্বরও সেম। কিন্তু আমাদের যদি জমির দৈর্ঘ্য, এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি, জমির দৈর্ঘ্য হতে পারে 1.5 হেক্টর, এই টাইপের দশমিক দিয়ে আমরা লিখতে পারি। তো এক্ষেত্রে আমাদের অবিচ্ছিন্ন চলক হচ্ছে জমির দৈর্ঘ্য। এরপরে প্রশ্ন আমরা চলে যাই, যে আমাদের বলছে আন্ত চতুর্থাংশ পরিসর হলো নিম্নের কোন দুইটির মধ্যে পার্থক্য। আন্ত চতুর্থাংশ, এটা দ্বারা বোঝা যায় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, যেটাকে আমরা আই কিউ আর দ্বারা ডিনোট করে থাকি। এটা সূত্র আমরা সবাই জানি, যে Q3 মাইনাস Q1। Q3 মাইনাস Q1 দ্বারা কি বোঝাচ্ছে? Q3 দ্বারা বোঝাচ্ছে যে আমাদের থার্ড কোয়ার্টাইল, আর Q1 দ্বারা বোঝাচ্ছে যে ফার্স্ট কোয়ার্টাইল, মানে তৃতীয় চতুর্থক এবং প্রথম চতুর্থকের যে ব্যবধানটা, এইটা হলো আমাদের আইকিউ আর। তার মানে প্রথম ও তৃতীয় চতুর্থাংশের মধ্যে পার্থক্য হলো আমাদের আন্ত চতুর্থাংশ। এটার মানে আমাদের অ্যান্সারটা হবে বি। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের এখানে প্রশ্ন করা হয়েছে যে কখন দ্বিপদী বিন্যাস পয়স বিন্যাসে রূপান্তর হয়। এটা একদম আমাদের মুখস্থ করা ছিল, যে আমাদের যখন নাম্বার অফ ট্রায়াল বা হলো আমাদের নাম্বার, যেন কোনো একটা বিন্যাসের যখন নাম্বার সংখ্যা আমাদের অনেক বেশি হয়ে যায়, এবং পি সম্ভাবনা, মানে সাকসেসের যে সম্ভাবনাটা হয়, সেটা যখন জিরোর কাছাকাছি চলে আসে, মানে খুবই নগণ্য বা খুবই কম হয়ে যায়, তখন সেটা আমরা পয়স বিন্যাসে রূপান্তর করতে পারি। সেক্ষেত্রে আমাদের উত্তর হবে যে এন সহ যখন ইনফিনিটি সংখ্যক হবে এবং পি এর মান যখন জিরোর কাছাকাছি চলে আসবে, তখন আমরা দ্বিপদী বিন্যাসকে পয়স বিন্যাসে রূপান্তর করতে পারি। এরপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এরপরে প্রশ্ন হলো, আমাদের কয়েকটা সংখ্যা দিয়ে রাখছে, আমাদের খুবই সহজ একটা প্রশ্ন, যে আমাদের 3 6 8 10 11 পাঁচটা সংখ্যা দিয়ে রাখছে, দিয়ে রেখে বলছে আমাদের কি বের করতে? মধ্যমা বের করতে। আমরা মধ্যমা দুইভাবে বের করতে পারি, একটা হলো জোড় সংখ্যার ক্ষেত্রে, আর একটা হলো বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানে এখানে আমাদের 5টা সংখ্যা দেয়া আছে। তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের খুবই একটা সহজ ওয়ে হলো, যে এখানে যে মিডল মানে মাঝামাঝি যে সংখ্যাটা থাকে, সেটা হলো আমাদের মধ্যমা। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টোটাল 5টা ভ্যালু। তাহলে আমরা কি করব, যে আমাদের ফর্মুলার মাধ্যমে লিখি, তাহলে হলো এরকম, যে n+1/2। এখানে n এর মান হলো 5 5+1/2 6/2 3। তাহলে এখানে আমরা 3 নম্বরের অবজারভেশন যেটা, সেটা হলো আমাদের 8। এক্ষেত্রে আমরা এভাবে সূত্র দিয়েও বের করতে পারি, অথবা আমরা মাঝের যে ভ্যালুটা থাকে সেটাও আমরা হিসাব করে বের করতে পারি। তো আমাদের দুইভাবে বের করা যায়। তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে 8। খুবই সহজ একটা ম্যাথ। এরপর আসি আমাদের পরের ম্যাথে, যে একটি মুদ্রাকে 5 বার টস করলো, 3 বার টেইল আসার সম্ভাবনা কত। এই ম্যাথটা আমরা দুইভাবে করতে পারি, একটা হলো সম্ভাবনা দিয়ে করতে পারি, আর একটা হলো আমরা দ্বিপদী বিন্যাসের সাহায্যে করতে পারি।
তো আমরা দুইভাবে উত্তরটা দেখার চেষ্টা করব। তো প্রথমে আসি আমাদের দ্বিপদী বিন্যাসের সাহায্যে আমরা যখন করব, একটা জিনিস কি আমরা যখন কয়েন টস করি আমাদের হেড অথবা টেল আসার সম্ভাবনা কি, হেড এবং টেল আসার সম্ভাবনা দুটো কিন্তু সমান। তার মানে পি এর মান 0.5 এবং কিউ এর মান 0.5, তার মানে সমান সমান। আমাদের এখানে পি সমান সমান কিউ সমান সমান 0.5। এক্ষেত্রে আমাদের দ্বিপদী বিন্যাসের সূত্রটা কি ছিল, এন এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এক্স। তাহলে আমাদের এখানে এন এর মান কত, আমাদের 5 বার আমরা ট্রায়াল করব আর কি, 5 বার টস করব, তার মানে 5। তারপর এখানে আমাদের এক্স এর মান হলো আমাদের 3, কারণ আমরা আমাদের বলছে 3 বার টেইল আসবে, তার সম্ভাবনা কত। আমরা পি এর মান জানি 0.5, এর পাওয়ার হলো এক্স এর মান 3 এবং কিউ এর মান হলো 0.5, সরি এখানে হবে n মাইনাস এক্স। n মাইনাস এক্স মানে কত, আমাদের যখন 3 বার যদি আমাদের টেইল আসে তাহলে আমাদের টোটাল নাম্বার হলো 5, 5 থেকে আমরা 3 বিয়োগ দিলে 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসবে, ক্যালকুলেশন করলে আমাদের আসবে 5/16, যেটা আমাদের এখানে অ্যান্সারে দেয়া নেই। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা স্কিপ করে যেতে হইতো, যদি কেউ দাগায় তাহলে তার মার্কটা নেগেটিভ হবে, আদারওয়াইজ এটাতে ফুল মার্কস হবে যদি কেউ স্কিপ করে যায়। আমরা অন্য একটা যদি আমরা প্রবাবিলিটি দিয়ে চিন্তা করি, তাহলে আমরা যদি ট্রি টেবিল যদি আমরা চিন্তা করি, যে আমরা ট্রি টেবিল যেভাবে আঁকি, যে কয়েন টস করবো, আমাদের হেড টেল এভাবে যদি আমরা আঁকি, একটা ট্রি টেবিল আঁকি, তাহলে আমাদের কি হবে, যে আমরা এরকম করে দেখবো যে কোথায় 3টা হেড আছে। তো এক্ষেত্রে নর্মালি আমাদের পসিবল আউটকাম হবে 2 টু দি পাওয়ার 5 মানে 32। আর পসিবল আউটকাম যদি আমরা চিন্তা করি যে আমাদের কতগুলোর ক্ষেত্রে আমাদের 3টা হেড আছে, এক্সাক্ট 3টা হেড থাকবে, সেটা হলো আমরা যদি 3টা টেল থাকবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখবো এভাবে হিসাব করে, যেখানে আমাদের 10টা আসতেছে, মানে 10/32 ইকুয়াল টু 5/16। আমরা দুইভাবেই দেখতেছি যে আমাদের সেম অ্যান্সার আসতেছে, কিন্তু আমাদের এখানে অপশনে কোনো সঠিক উত্তর নেই, যে কারণে আমাদের এটা স্কিপ করে যাইতে হবে, যেন আমাদের মানে যেহেতু অ্যান্সার নাই সেহেতু আমাদের স্কিপ করে যাইতে হবে। যদি আমরা কেউ দাগায় থাকি এই ম্যাথটা তাহলে আমাদের সেটা নেগেটিভ মার্কিং হবে। এরপরে আসি আমাদের পরের যে আমাদের প্রশ্নটা দেয়া আছে, সুন্দর একটা ম্যাথ ছিল এটা, বলা যায় যে যদি ক্যালকুলেশন করা লাগে, তার মধ্যে শুধু একটাই ম্যাথ ছিল যেটা আমাদের হাতে কলমে একটু করতে হয়েছে। তা আমাদের বলা যায় যে আজকের যতগুলো প্রশ্ন ছিল সবগুলোই মুখস্থের মধ্যেই চলে আসছে আর কি। তো এই ম্যাথটা আমরা দেখি কিভাবে করব। এখানে আমাদের বলছে 27, 31, 27, 34, 26 এবং এক্স। আমাদের এখানে 6টা অবজারভেশন দিয়ে রাখছে, ভ্যালু দিয়ে রাখছে, দিয়ে বলছে আমাদের এর গড় কত, গড় হলো 29, এবং বের করতে বলছে আমাদের মধ্যমা কত হবে। তাহলে আমাদের একটা অজানা রাশি দিয়ে রাখছে, আগে সর্বপ্রথম আমাদের কাজ হবে যে এই মানটা কত আমরা সেটা বের করব। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে আমরা গড়ের জন্য আমরা গড় দেয়া আছে 29, সেটার ফর্মুলা আমরা কি জানি, সবগুলো আমরা যোগ করে দিই। সবগুলো আমরা যোগ করে দিব, যোগ করে দেওয়ার পর আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি, আমরা গড়ের ক্ষেত্রে আমরা কি জানবো, গড়ের ক্ষেত্রে আমরা কি জানি যে আমাদের যতগুলো অবজারভেশন দেওয়া থাকে সবগুলো আমরা যোগ করব, যোগ করে এর টোটাল যে নাম্বার যে কটা সংখ্যা দেওয়া থাকে সেটা আমরা ভাগ করব। আমাদের এখানে সংখ্যা দেওয়া ছিল 6টা, এবং এটা সমান আমাদের গড় মান দেওয়া ছিল আমাদের 29। এখান থেকে আমরা এক্স এর মান সমাধান করব। এক্স এর মান সমাধান করব কিভাবে, আমরা এক্স সমান সমান যদি আমরা লিখি তাহলে আমাদের এই 6টা উপার সাথে গুণন হয়ে যাবে, 29 গুণন 6, এবং বাকি যে এখানে যে অন্য যে ভ্যালুগুলো আছে এগুলো আমাদের সবগুলা ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 27 যোগ এভাবে শেষ পর্যন্ত 26। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা শেষে কত পাবো, শেষে আমরা পাবো 29 বা 29। এখন কথা হলো এটা আমরা কি মান পাইলাম, আমাদের যে 6টা ভ্যালু দেওয়া ছিল, 6টা সংখ্যা দেওয়া ছিল, আমাদের এক্স যে একটা অজানা রাশি দেওয়া ছিল, সে আমরা অজানা রাশির মান পাইলাম। এখন আমাদের কাজ হবে যে মধ্যমা কত সেটা বের করতে। এখন মধ্যমা আমরা কিভাবে বের করব, আমরা মধ্যমা বের করার ক্ষেত্রে যেটা জানি যে আমাদের যে সংখ্যাগুলো দেয়া থাকে আমাদের সেটার প্রথম কাজ হবে যে আমরা ছোট থেকে বড় আকারে সাজায় নিব। আমাদের সবচেয়ে ছোট সংখ্যা এখানে হলো আমাদের 26, তারপর হলো আমাদের 27, তারপর 27, তারপর হলো আমাদের আমরা যেটা বের করছিলাম যে আমাদের 29, তারপর হলো 31, তারপর 34। আমাদের ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে গেছে। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের মধ্যমা বের করতে হবে। মধ্যমা এখানে আমাদের সংখ্যা দেখতে হবে কয়টা, জোড় না বিজোড়। এখানে আমাদের জোড় সংখ্যক সংখ্যা আছে, এ কারণে আমাদের নিয়ম হলো যে মিডল যে দুইটা সংখ্যা থাকে সেই দুটার গড় নিতে হবে। তাহলে এখানে মিডল সংখ্যা দুটো হলো 27 এবং 29, এই দুটো সংখ্যার গড় সংখ্যা হলো
যে 27 যোগ 29/2 সমান 28। এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা অপশন দেয়া আছে আমাদের ডি, যেটা আমাদের উত্তরের সাথে মিলে যাচ্ছে। তো আমাদের এখানে উত্তর হবে ডি, যে আমাদের মধ্যমা হবে 28। আচ্ছা, এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের বলছে জ্যামিতিক গড় নির্ণয়ের জন্য কোনটি উপযুক্ত। আমরা জ্যামিতিক গড় মানে আমরা কি বুঝি? জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন আমরা কিভাবে জানি? রুট ওভার ভ্যালুজ, মানে আমরা যে ভ্যালুগুলো থাকে সেটা আমরা মাল্টিপ্লাই গুণন আকারে লিখবো। তো এখানে রুট ওভারের ক্ষেত্রে আমাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা সবাই জানি যে রুট ওভারের ভিতরে কখনো ঋণাত্মক মান হইতে পারে না এবং শূন্য হইতে পারে না। শূন্য হলে আমাদের দেখা যাচ্ছে ওটা মানটা 0 চলে আসে। তো এক্ষেত্রে আমাদের এখানে 0 ঋণাত্মক মান আছে, এখানে শূন্য আছে, এখানেও ঋণাত্মক মান আছে। শুধুমাত্র আমাদের বি এর ক্ষেত্রে কোনো এমন কোনো মান নাই যেটার জন্য আমাদের রুটের ভিতরে মান বের করতে ঝামেলা হতে পারে। এ কারণেই আমাদের এখানে বিটা হলো সবচেয়ে বেশি উপযুক্ত। তার মানে এখানে আমাদের উত্তর হবে বি। এর পরের প্রশ্নে আমরা আসি। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে একটি বক্স প্লটে হুইস্কার কি নির্দেশ করে। আমরা যদি বক্স এন্ড হুইস্কার প্লটটা চিন্তা করি তাহলে সেটা চিত্রটা আমাদের কেমন সেটা একটু আমরা মাথায় রাখার চেষ্টা করব। এখানে এরকম আমাদের চিত্র থাকে, যেটা আমার Q1 Q2 Q3 থাকে। এটা হলো আমাদের বক্স এন্ড হুইস্কার প্লটের এখানে আমাদের কোয়ার্টালগুলো এভাবে ডিনোট করে। আমাদের যে এই যে বাইরের অংশটা থাকে, এই দুই পাশে বাইরের অংশটাকে আমাদের বলা হয় হুইস্কার, এবং এই মাঝের যে অংশটা থাকে এটাকে বলা হয় বক্স। তার মানে এখানে কি বলা হচ্ছে? হুইস্কার কোনটাকে বলতেছে? আমাদের যে বাইরের ভ্যালুগুলো সেগুলোকে বলতেছি আমরা হুইস্কার। তার মানে এখানে কি বহিরাগত যে ভ্যালুগুলো এটা হলো আমাদের হুইস্কারকে নির্দেশ করে। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের একটা ম্যাথ দেয়া আছে এখানে সম্ভাবনা থেকে। আমরা একটা সূত্র জানি এই ম্যাথটা করার জন্য। আমাদের এখানে পি প্রবাবিলিটি দেয়া আছে, এ ইন্টারসেকশন বি এর মান বের করতে বলছে, যে মান কত। প্রবাবিলিটি অফ এ দেয়া আছে, প্রবাবিলিটি অফ বি দেয়া আছে এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দেয়া আছে। তো আমরা এখানে কি জানি? আমরা একটা সূত্র জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এটা আমাদের সূত্র জানা আছে। সূত্রতে যদি আমরা মান বসায় দিই তাহলে আমাদের কি আসবে? 1/2 যোগ 2/3 বিয়োগ 5/8। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশন করে মান আসবে 13/24, যেটা আমাদের এখানে কোনো অপশনের মধ্যেই নাই। তার মানে আমাদের এখানকে এই ম্যাথটা যে আমাদের অপশনটা আছে, আমাদের এখানে কোনো ম্যাথেই অপশনের সাথে মিলতেছে না, এই কারণে আমাদের এই ম্যাথটাকেও দাগানো যাবে না, এই ম্যাথটা আমাদের স্কিপ করে যেতে হবে। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে আমাদের দেয়া আছে নিচের কোনটি নমুনায়নের কৌশল নয়। নমুনায়নের কৌশল নয় এটা জানার জন্য আমাদের জানতে হবে যে নমুনায়নের কৌশলগুলো কি কি। এখানে আমরা যদি নমুনায়নের কৌশল চিন্তা করি তার মানে আমাদের মোটামুটি ধরে নাকি আমরা 4 ধরনের কৌশল আমরা সবসময় মোটামুটিভাবে ইউজ করি। সেটা হলো, একটা হলো যে র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং এবং স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এই চারটা হলো আমাদের নমুনায়নের কৌশল। কিন্তু এখানে যে আমাদের 2 নম্বর দেয়া আছে বিজড়িত, এই জিনিসটা কিন্তু আমাদের স্যাম্পলিং এর মধ্যে পড়ে না। এই কারণে আমাদের এইটা হলো উত্তর, যে আমাদের স্যাম্পলিং এর কৌশল নয়, এইটা বিজড়িত। এরপর আমরা পরের প্রশ্নে আসি। আমাদের বলছে যে নিচের কোনটি সূচলতার ধরন নয়। আমাদের সূচলতার ধরন নয় জানার আগে জানতে হবে যে সূচলতার ধরন কয়টা। সূচলতার ধরন হলো 3টা। 3টা কি কি? অতি সূচল, মধ্যম সূচল এবং অনতি সূচল। যার মানে এখানে আমাদের 3টা দেয়া আছে, এই 3টার বাইরে যেটা আমাদের অপশনে থাকবে সেটা আমাদের সূচলতার ধরন নয়। তার মানে আমাদের এখানে অপশন হবে এটা, মহাসূচল নামে কোনো সূচলতা নেই। এরপরে আসি আমরা পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন কি দেয়া আছে? আমাদের বলছে দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি সত্য। এটা আমাদের একটা মুখস্থ বিষয় এবং থিওরি একটা দেয়া আছে আমাদের। সেটা হলো যে আমাদের অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড় যেটা, সেটা হবে সবসময় সবচেয়ে বড়, তারপর হবে আমাদের জিওমেট্রিক মিন তার থেকে ছোট, এবং হারমোনিক মিন যেটা তরঙ্গ গড় তার থেকে ছোট, সবচেয়ে কম। এই কারণেই এটা আমাদের একটা মুখস্থ পড়া, এটা আমাদের এই জিনিসটা, এটা হলো সঠিক উত্তর। এরপর আমরা পরের প্রশ্নে আসি। আচ্ছা, এখানে বলছে যে নিম্নের কোনটি নির্ভরাঙ্কের মানের পরিসর সম্বন্ধে সত্য। এর আগে জানতে হবে যে আমাদের নির্ভরাঙ্ক জিনিসটা কি। নির্ভরাঙ্ক জিনিসটা বোঝায় যে একটা মানের জন্য আমাদের, যদি আমি সূত্রটা চিন্তা করি y = a + bx, মানে এখানে এই জিনিসটা বোঝায় যে এখানে x এর পরিবর্তনের জন্য গড়ে y কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা হলো আমাদের নির্ভরাঙ্ক। তো এখানে x এর যে কোনো মান হতে পারে, এই কারণে x এর যেহেতু যে কোনো মান হতে পারে, এই কারণে y এর যে কোনো মান হতে পারে এখানে। এই কারণে আমাদের এখানে রেঞ্জ হবে যে -∞ থেকে +∞, কারণ এখানে যে কোনো মানই আমাদের ইনপুট দেওয়া যাবে এবং আমরা আউটপুট পেতে পারি। এই কারণে আমাদের সঠিক উত্তর হবে সি। এরপর আমরা পরের প্রশ্নে আসি। নিম্নে কোনটি পরিমাপন স্কেলের প্রকার নয়। এর আগে আমাদের জানতে হবে যে পরিমাপন স্কেলগুলো কয়টা বা কি কি বা সেগুলো প্রকারভেদ।
পরিমাপন স্কেল হলো 4 প্রকারের। এটা হলো ইন্টারভাল, রেশিও, নমিনাল, অর্ডিনাল। কিন্তু এখানে দেখেন একটা জিনিস দেয়া আছে যে স্ট্র্যাটিফাইড স্কেল। এই স্ট্র্যাটিফাইড স্কেল নামে কোনো স্কেল আসলে হয় না, বা স্তরিত স্কেল, যার কারণে এইটা হবে আমাদের উত্তর। কারণ এখানে বলে দিছে যে পরিমাপন স্কেলের প্রকার নয়, যেহেতু নয় বলছে যার কারণে আমাদের অ্যান্সার হবে বি। এরপরে প্রশ্ন আমাদের কি দেয়া আছে, নিচের কোনটি বিচ্যুতির আপেক্ষিক পরিমাপ? বিচ্যুতির আপেক্ষিক পরিমাপ, এই বিচ্যুতি আপেক্ষিক কথাটা আপেক্ষিক এবং অনাপেক্ষিক, এটা মেইন পার্থক্য হলো যে আপেক্ষিকে যে কি দেয়া থাকে, যে কোফিশিয়েন্ট দেয়া থাকে। কোফিশিয়েন্ট যেখানেই থাকবে সেখানে আমরা বুঝে নেব সেটা হলো আপেক্ষিক, একদম যদি সহজ কথায় বলি। কারণ অনপেক্ষিকে 4টা পরিমাপ থাকে, আপেক্ষিকে 4টা পরিমাপ থাকে। আপেক্ষিকে 4টাতেই কোফিশিয়েন্ট, এই যে এই ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারছি এই কারণে এটা বিভেদাঙ্ক। এর পরের প্রশ্নে চলে যাই আমরা, যে একটি ডেটা সেটের আদর্শ বিন্যাস কি পরিমাপ করে? আদর্শ বিন্যাস বলতে বোঝায় যে একটা মানে সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আমাদের ডাটা সেটগুলো মানে তথ্যগুলো কত দূরে দূরে অবস্থান করতেছে, কত দূর তার বিস্তার কিরকম, এটা বোঝাচ্ছে আমাদের আদর্শ বিন্যাস আমাদের পরিমাপ করে দিচ্ছে। এই কারণে এটা হবে আমাদের উত্তর, যে তথ্যের বিস্তার। এরপর আমরা চলে যাই আরেকটা প্রশ্ন, সিমিলার প্রশ্ন আগেরটা এবং পরেরটা। তো এখানে দেখি কি বলছে, একটি সাধারণ বিন্যাসে কত শতাংশ ডেটা এক আদর্শ গড় বিচ্যুতির মধ্যে পড়ে? এটা আমাদের মুখস্থ মান ছিল, আমাদের বইয়ে শিটে সবখানেই দেয়া ছিল 3টার জন্য 1 2 3। তো আমাদের 1 এর জন্য ছিল হলো 68, 2 এর জন্য ছিল 95 এবং 3 এর জন্য ছিল 98। তো এখানে আমাদের বলে দিয়েছে এক আদর্শ বিচ্যুতির জন্য আমাদের অ্যান্সার হবে সি। তো এটা আমাদের একটা মুখস্থ জিনিস। আচ্ছা, এরপরে আসি আমরা, একটা ম্যাথ দেয়া আছে, বলছে যে একটি ক্লাসে ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গড় মানে কি আমাদের এক্স বার, এবং ভেদাঙ্ক 25, ভেদাঙ্ক মানে হলো সিগমা স্কয়ার। আমাদের বলছে বিভেদাঙ্ক কত? আমরা বিভেদাঙ্কের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি, সিভি সমান সমান রুট ওভার সিগমা স্কয়ার বাই এক্স বার। তার মানে এখানে আমরা যদি এই ফর্মুলার মধ্যে শুধুমাত্র মানটা বসায় দেই, তাহলে এখানে আমাদের কোনো কিছুই করতে হবে না। রুট ওভার 25 ডিভাইডেড বাই 40, তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিছু 5/40, এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 0.125। তাহলে সুন্দর সহজ একটা ম্যাথ, যেটার উত্তর আমাদের এখানে বিতে দেয়া আছে। তো আশা করি এটা বোঝা গেছে। তো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। এর পরের প্রশ্ন দেওয়া আছে যে একটি ডেটা সেটের প্রচুরক হলো। প্রচুরক মানে যে জিনিসটা কি বোঝায়? প্রচুরক মানে বোঝায় যে একটা ডাটা সেটের মধ্যে যে সংখ্যাটা অনেক বেশিবার আসে সেটা হলো আমাদের প্রচুরক। তো এখানে আমাদের প্রচুরক বলতে কোনটা জিনিসটা বোঝাচ্ছে? এখানে আমাদের বলছে সবচেয়ে সাধারণ মান, মানে যেটা জিনিসটা অনেক বেশি চলে আসছে, মোস্ট কমন ভ্যালু। এই কারণে এটা হলো আমাদের প্রচুরক। এরপরে প্রশ্নে আমরা চলে আসি, যে আমাদের এই প্রশ্নটা যদি আমরা বাংলা পড়ে থাকি তাহলে হয়তো বা প্রশ্নটার অ্যান্সার অনেকেই করতে পারবে না। এক্ষেত্রে যদি আমরা ইংলিশটা পড়ে থাকি একটু, তাহলে আমাদের বোঝা সুবিধা হবে। আমাদের কি বলছে আমরা সেটা একটু প্রশ্নটা একটু দেখে নিই। যদি একটা ডেটা সেটের সমান সংখ্যক মান থাকে তাহলে মধ্যক কিভাবে নির্ণয় করা যায়? সমান সংখ্যক মান তো এখানে বলতে এখানে আমরা বুঝতেছি না। আমরা যদি এখানে ইংলিশটা একটু দেখি, যে ইভেন নাম্বার অফ ভ্যালু, মানে আমাদের বলে দিচ্ছে আমাদের ইভেন নাম্বার বা জোড় সংখ্যা যদি আমাদের থাকে তাহলে আমরা মধ্যমা কিভাবে নির্ণয় করব? আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা মধ্যমা কিভাবে নির্ণয় করি? যে মিডল যে দুইটা ভ্যালু থাকে, আমরা এর একটা মেথ ছিল, সেই মেথটা আমরা দেখছি যে মাঝে দুইটা যে সংখ্যা থাকে ওই দুটো সংখ্যার আমরা গড় বের করে আমরা মধ্যমাকে নির্ণয় করি। তো এক্ষেত্রে আমাদের তাহলে উত্তর কোনটা হবে? দুটি মধ্যম মানের গড়, মানে আমাদের যে মাঝে যে দুটো সংখ্যা থাকে ওই দুটো মানের গড় যদি আমরা বের করি তাহলে আমরা এরকম ইভেন নাম্বারে বা জোড় নাম্বারের ক্ষেত্রে আমরা মধ্যমা বের করতে পারি। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে এ। তারপর হলো জেড স্কোর পরিমাপ করে। আচ্ছা, এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে ছিল। তো জেড স্কোর কি এখানে আমাদের কি নির্ভর করে? জেড স্কোর হলো আমাদের নির্ভর করে গড় থেকে একটি পয়েন্টের সাধারণ বিচ্যুতির সংখ্যা, মানে আমাদের এক গড় বিচ্যুতি, মানে জেড স্কোর যদি আমার 1 হয় তাহলে কত হবে, জেড স্কোর যদি আমার 2 হয় কত হবে। এখানে আমাদের এগুলো দ্বারা বোঝায় যে আমাদের ডেটা পয়েন্ট মানে একটা সেন্ট্রাল ভ্যালু থেকে আমাদের সাধারণ সংখ্যাগুলো কত দূরে দূরে অবস্থান করতেছে সেটা আমাদের বোঝায় এখানে জেড স্কোর দ্বারা। এবং আমাদের যদি লাস্ট কোশ্চেন আমরা চিন্তা করি তাহলে আমাদের এটা প্রশ্ন একটা সহজ একটা প্রশ্ন, যে নিচের কোনটি সঠিক আমরা সেটা এখানে আমাদের দেয়া আছে সংশ্লেষাঙ্ক এবং নির্ভরাঙ্ক। এই দুটো যদি আমরা বৈশিষ্ট্যগুলো পড়ে থাকি তাহলে সংশ্লেষাঙ্কের প্রথম যে বৈশিষ্ট্য সেটা দেয়া আছে যে মূল ও স্কেল দুটোই স্বাধীন, একটা থেকে স্বাধীন। তো এটা আমরা একটা মুখস্থ জিনিস, এটা আমাদের যেটা 1 নম্বর এ নম্বরে দেওয়া আছে। তো এটাই হলো আমাদের উত্তর, এবং এর মাধ্যমে আমাদের আজকের পরিসংখ্যানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আমাদের অর্থনীতি প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমাদের এই যে ব্যবসা শিক্ষা ইউনিট আছে, সেই ব্যবসা শিক্ষা ইউনিটে অর্থনীতি থেকে অনেকগুলো প্রশ্ন ছিল। সো আমরা এখন অর্থনীতির প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব।
আমাদের এই অর্থনীতির প্রশ্নে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে, অদ্ভুত কিছু প্রশ্ন আমাদের ভর্তি পরীক্ষায় এসে গেছে। আমরা একটু দেখার চেষ্টা করব কেন প্রশ্নগুলো অদ্ভুত এবং কেমন করে এই প্রশ্নগুলোর উত্তর বের করা যায়। আসেন আমরা একটু এগোনোর চেষ্টা করি। আমরা ফার্স্টেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, আমাদেরকে একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা লিখেছে কোন ক্ষেত্রে যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। আমরা এখন এই প্রশ্নটার হয়তো উত্তর খুঁজে বের করার চেষ্টা করতে পারি, তবে উত্তর খুঁজে বের করার আগে আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের ভর্তি পরীক্ষাতে যে প্রশ্নপত্রটা দিয়েছিল, আমার কাছে প্রশ্নপত্রের আমাদের হচ্ছে একটা প্রিন্টেড কপি আছে। সে প্রশ্নপত্রে তারা যে কাজটা করেছিল, বাংলা লেখার সাথে সাথে তারা ইংরেজিতেও লিখে দিয়েছিল প্রশ্নটা। সো এই যে কোন ক্ষেত্রে যোগান রেখার ডান দিকে স্থানান্তরিত হয়, এটার ইংরেজিটা তারা কি করেছে একটু দেখেন। আমরা আসছিলাম হচ্ছে অর্থনীতির সমাধান করার জন্য, কিন্তু হঠাৎ করে কেন যেন ইংরেজি দেখতে হচ্ছে আমাদেরকে। তারা লিখেছে কোন ক্ষেত্রে যোগান রেখার ডান দিকে স্থানান্তরিত হয়, এটার ইংরেজি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখেছে হোয়েন ডাজ সাপ্লাই কার্ভ, when does supply curve shifts to পরবর্তীতে তারা লিখেছে লেফট। আপনি জাস্ট প্রশ্নটা একটু খেয়াল করেন, আপনারা যারা আমাদের সাথে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন ক্ষেত্রে যোগান রেখার ডান দিকে স্থানান্তরিত হয়, এটার ইংরেজি করেছে when does supply curve shifts to left। আপনারা কেউ কেউ আমাকে বলতে পারেন লেফট শব্দটার, এই যে ইংরেজিটার শব্দ লেফট, এটার বাংলা কোন কালে ডান দিকে হয়েছে? কোন কালে লেফটের বাংলা ডান দিকে হয়েছে? আমি ছোটবেলা থেকে পড়ে আসছি লেফটের বাংলা হচ্ছে বাম দিক, রাইটের বাংলা হচ্ছে ডান দিক। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইংরেজিতে লিখেছে লেফট, আর বাংলাতে যখন প্রশ্নটা করেছে তখন তারা লিখেছে ডান দিক। এইটা হচ্ছে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে অর্থনীতি প্রশ্ন এসছে তার মধ্যে প্রথম প্রশ্ন। এখন আমি উত্তরটা কিসের করব ভাই? উত্তরটা কি আমি লেফটের জন্য করব, নাকি উত্তরটা আমি বাংলাতে প্রশ্ন করা ডান দিকের জন্য করব? কথাটার উত্তর হচ্ছে আমি জানি না। আমি জানি না কিসের জন্য করব, ঠিক আছে? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বাংলাতে বলেছে, একটা ইংরেজিতে বলেছে। এই হচ্ছে আমাদের প্রশ্নপত্রের অবস্থা। আর এই প্রশ্নপত্রের এই অবস্থা ধরেই আসেন এবার আমরা সলভ করার চেষ্টা করি উত্তর আমাদের এখন কোনটা হতে পারে। আমাদের এখানে আমরা যদি ডান দিকে স্থানান্তরিত হয় তাহলে ধরি, তাহলে উত্তর একটা পাবো, আর লেফটে ধরলে বা বাম দিক ধরলে আমরা উত্তর আরেকটা পাবো, ঠিক আছে? আমরা এখন বাম দিক ধরে উত্তরটা বের করব। কেমন, কেন বাম দিক ধরে উত্তর বের করবো সেটা আমি পরে বলছি। আপনারা যদি প্রশ্ন থেকে থাকে আপনারা এটা চেক করে নিয়েন। ওকে, সো বাম দিক ধরে আমরা ওদের উত্তরটা হচ্ছে কাঁচামালের যখন দাম বাড়ে, কাঁচামালের যখন দাম বাড়ে তখনই হচ্ছে যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়। আর যখন ডান দিক বলে তখন বাকি তিনোটাই ভাই উত্তর হয়, বাকি তিনোটাই উত্তর হয়। কেন কাঁচা মালের দাম বাড়লে হচ্ছে যোগান রেখা বামে শিফট করে? আসেন একটু দেখি। আমরা খুব সহজভাবে আমাদের একটা যোগান রেখা আঁকার চেষ্টা করি। এই পাশে আছে হচ্ছে আমাদের জিনিসপত্রের দাম, প্রাইস। এই পাশে আছে হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাইড, কোয়ান্টিটি অফ সাপ্লাইড। এর পরবর্তীতে খেয়াল করেন আমাকে আঁকতে বলছে যোগান রেখা। সো এইটা হচ্ছে আমার যোগান রেখা। এখন কাঁচামালের যখন দাম বাড়ে, কাঁচামালের যখন দাম বাড়ে তখন কি হয় ভাই? তখন খুব স্বাভাবিকভাবে ওই জিনিসটার হচ্ছে দাম বাড়বে, মানে প্রাইসটা একটু উপরের দিকে চলে যাবে, এবং খুব স্বাভাবিকভাবে প্রাইস উপরের দিকে যাচ্ছে এবং পরিমাণটা কিছুটা কম হচ্ছে। সো স্বাভাবিকভাবে রেখাটা এই দিকে শিফট করতেছে। সো তখন মনে করেন হচ্ছে এমনিতে হচ্ছে এইখানে, মানে এখানে হচ্ছে মনে করেন P1, এইখানে হচ্ছে আমাদের Q1। যখন হচ্ছে আমাদের কাঁচামালের দাম বাড়ে খুব স্বাভাবিকভাবে ওই জিনিসটার দামও বৃদ্ধি পাবে, কারণ কাঁচামালের দাম বাড়ছে, সো জিনিসটা তৈরি করতে টাকা বেশি লাগতেছে, তাই জিনিসটার দামও বৃদ্ধি পেয়েছে, সো উপরের দিকে উঠতেছে P2। এর পরবর্তীতে দাম বাড়লেও এটার পরিমাণটা কমে যাচ্ছে, সো পরিমাণটা কমাই দিচ্ছি, আর পরিমাণটা কমাই দেওয়ার কারণে রেখাটা হচ্ছে আমাদের কিছুটা এই পাশে চলে আসতেছে বা হচ্ছে বাম দিকে শিফট করতেছে। সো আমরা বাংলার এই ডান দিকের শব্দটা না ধরে ইংরেজির বাম দিকের শব্দটা ধরে লেফট ধরে উত্তরটা করার চেষ্টা করছি কাঁচামালের দাম বাড়লে। সো উত্তরটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে, আর বাকি তিনোটাই উত্তর হবে ডান দিকে যদি আমি ধরে নিই। সো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের ব্যাখ্যা। এরপর আসেন আমরা এবার পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। পরবর্তী প্রশ্নে জিজ্ঞেস করেছে মূল্য সংযোজন কর এটা কোন ধরনের কর? সো আমরা বুঝতেই পারতেছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, অর্থাৎ আমাদেরকে জিজ্ঞেস করেছে ভ্যাট কোন ধরনের কর,
এটা গত বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, সেম প্রশ্ন তারা আবার করেছে। ঠিক আছে, ভ্যাট কোন ধরনের কর? আমাদের সবার এটার উত্তরটা জানা আছে। ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর। ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর। যেই করটা আরোপ করা হয় একজনের উপরে, আর করটা পরিশোধ করে হচ্ছে আরেকজন। কর আরোপ করে একজনের উপরে, কিন্তু কর পরিশোধ করে আরেকজন, সেই করকেই বলা হয় হচ্ছে পরোক্ষ কর। আমরা সবাই জানি ভ্যাট বসানো হয় বিভিন্ন জিনিসের উপরে, কিন্তু ভ্যাটটা পরিশোধ করে কে? ওই জিনিসটার বা ওই দ্রব্যের যে মালিক, সে কিন্তু এটা পরিশোধ করে না, যে ওই দ্রব্যটা কেনে সে পরিশোধ করে। তাহলে ভ্যাট বসাচ্ছে একজনের উপর, পরিশোধ করছে আরেকজন। সেই ব্যাপারটাই হচ্ছে আমাদের পরোক্ষ কর। তাই মূল্য সংযোজন কর এক ধরনের পরোক্ষ কর। উত্তর হচ্ছে বি নাম্বারটা। এরপর আসেন পরবর্তী প্রশ্ন, 87 নম্বর প্রশ্ন। কোন অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না? কোনটার মধ্যে ব্যক্তিগত মালিকানা থাকে না? এইটা সহজ ছিল, আমরা সবাই জানি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এখানে কোনো ব্যক্তিগত মালিকানা হচ্ছে থাকবে না। আমাদের খুব ভালো করে জানা আছে, ওই যে আমাদের কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, ওরা এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার ধারণা দিয়েছিল। এইটা হচ্ছে পৃথিবীতে প্রথম, আমাদের হচ্ছে রাশিয়াতে, যদিও পরবর্তীতে তখন এটা সোভিয়েত ইউনিয়ন হয়েছিল, সেখানে এই অর্থ ব্যবস্থাটা এসছিল। তাহলে এইটার উত্তরটা হচ্ছে ভাই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। উত্তর হচ্ছে বি নাম্বারটা। উত্তর হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে, এরপর আসেন পরেরটাতে যাই। পরের প্রশ্ন 88 নম্বর প্রশ্ন করেছে, নিচের কোন বাজারে বিক্রেতারা দামকে প্রভাবিত করতে পারে না? বিক্রেতারা দামকে প্রভাবিত করতে পারে না কোন বাজারে? আমরা সবাই এটার উত্তর জানি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতারা দামকে প্রভাবিত করতে পারে না। এই বাজারে দামটা প্রায় স্থির থাকে, সো বিক্রেতা চাইলেও দাম বাড়াতেও পারে না, দাম কমাতেও পারে না। তাই উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন 89 নম্বর প্রশ্ন, নিচের কোন দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক? অস্থিতিস্থাপক, আমরা সবাই জানি দাম বাড়ুক দাম কমুক, চাহিদার পরিবর্তন হবে না। আমি যে পরিমাণ আগেও কিনতাম, এখনো সেই পরিমাণ আমি বারবার কিনবো। ঠিক আছে, সো ওই জিনিসগুলোকে আমরা বলে থাকি অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক, তাহলে খেয়াল করে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি অস্থিতিস্থাপক সাধারণত নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য আছে সেগুলোর ক্ষেত্রে ঘটে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে ঘটে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের জানা আছে। আর এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনটা? আমরা দেখতেই পাচ্ছি এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে আমাদের লবণ। নিত্য প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে লবণ। অর্থাৎ দাম বাড়ুক বা দাম কমুক, যেটাই হোক না কেন, আমি ভাই লবণ কিনবই। সো দ্যাটস ওয়াই লবণ এই দ্রব্যের চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক। উত্তর হচ্ছে বি নাম্বারটা। জাকিয়া দেওয়ান আপু অ্যান্সার করেছেন বি নাম্বারটা, একদমই পারফেক্ট উত্তর আপু, বি হবে এটার উত্তর। এরপর আসেন 90 নাম্বারটা দেখার চেষ্টা করি। আমাদের এখানে বলেছে 90 নাম্বার প্রশ্নে একটি, এখানে আসলে এক চলে আসছে, এটা আমাদের ভুল। এখানে হচ্ছে একটি চাহিদা রেখার নিম্নগামী ঢালের প্রধান কারণ কি? আমরা সবাই জানি, আমাদের সবার খুব ভালো করে জানা আছে যে আমাদের ডিমান্ড কার্ভটা, ঠিক আছে, এপাশে হচ্ছে প্রাইস, এপাশে হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ডেড। ওকে, সো আমাদের ভাই, আমাদের যে চাহিদা রেখা আছে বা ডিমান্ড কার্ভ আছে, সেটা নিম্নগামী হয়, ডাউনওয়ার্ড স্লোপিং বা নিম্নগামী, নিম্নমুখী। প্রশ্ন হচ্ছে কেন? আমাদের প্রত্যেকটা বইয়ের একদম ফার্স্ট যে কারণটা দেয় সেটাই হচ্ছে এটা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কোনো একটা বস্তু আমি যদি গ্রহণ করি এবং সেটা থেকে যদি আমি সেবা নেওয়ার চেষ্টা করি, মানে উপযোগ নেওয়ার চেষ্টা করি, বস্তুর যত একক বাড়াতে থাকবো তত উপযোগ কমতে থাকে। সেটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। আর এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের কারণেই হচ্ছে আমাদের চাহিদা রেখার ঢাল নিম্নগামী হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের কারণে। এরপর আসেন 91 নম্বর প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি, যদি প্রান্তিক সঞ্চয় প্রবণতা মানে হচ্ছে প্রোপেনসিটি টু কনজিউম, প্রোপেনসিটি টু সেভ, যেহেতু সঞ্চয় বলেছে, তাহলে হচ্ছে আমাদের মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ, এমপিএস, মার্জিনাল প্রোপেনসিটি টু সেভ যদি বাড়ে, বৃদ্ধি পায়, তবে দেশের জিডিপিতে কি ঘটবে? প্রশ্নটা করেছে ভাই, খুবই সহজ প্রশ্ন। এমপিএস যদি হচ্ছে বাড়ে, এটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে জিডিপিতে কি হবে? আমরা ধাপে ধাপে যদি বোঝার চেষ্টা করি,
মার্জিনাল প্রোপেন্সিটি টু সেভ, সঞ্চয় প্রবণতা যখন বৃদ্ধি পায়, সঞ্চয় প্রবণতা বাড়লে সঞ্চয় কি হয়? সঞ্চয় প্রবণতা বাড়লে সঞ্চয় বাড়ে, সঞ্চয় প্রবণতা বাড়লে হচ্ছে সঞ্চয় বাড়ে। তাহলে সঞ্চয় প্রবণতা যদি বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় মানে হচ্ছে আমার কনজামশন, ভোগ ব্যয় হচ্ছে কমে, ভোগ ব্যয় হচ্ছে কমে। এখন ভোগ ব্যয় যদি কমে তাহলে জিডিপির কি হয়? জিডিপির কি হয়? আমাদের সবার জানা আছে জিডিপি সমান সমান সি প্লাস আই প্লাস জি প্লাস, যদি সেটা একটা মুক্ত হয় তাহলে হচ্ছে এক্স এন। ঠিক আছে, তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি এইখানে মাফিয়া ইসলাম তিনি হচ্ছে আমাদেরকে বলতেছেন 91 নাম্বারটার উত্তর হচ্ছে এ। ঠিক আছে, আসলে কিন্তু উত্তরটা এ না। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে ভোগ ব্যয় হ্রাস পাচ্ছে, তাহলে ভোগ ব্যয় হ্রাস পাওয়ার কারণে সি হ্রাস পাচ্ছে। যেহেতু সি হ্রাস পাচ্ছে, যেহেতু সি হ্রাস পাচ্ছে, তাই জিডিপিও হ্রাস পাচ্ছে। আর জিডিপি হ্রাস পাচ্ছে, উত্তরটা হচ্ছে বিতে, উত্তর হচ্ছে বি নাম্বারটা, উত্তর হচ্ছে বি নাম্বারটা। সো মাফিয়া আপু আপনার উত্তরটা চেঞ্জ হবে কিন্তু। ঠিক আছে, ধাপে ধাপে একটু বোঝার চেষ্টা করেন। প্রান্তিক সঞ্চয় প্রবণতা বাড়তেছে, প্রান্তিক সঞ্চয় প্রবণতা বাড়লে হচ্ছে সঞ্চয় বৃদ্ধি পায়, সঞ্চয় বৃদ্ধি পায়। আপনি দেখবেন সঞ্চয় আমাদের বইতে এস সেভিংস, সেভিংস হচ্ছে বৃদ্ধি পায়, সেভিংস যদি বৃদ্ধি পায় তাহলে ভোগ ব্যয় হচ্ছে হ্রাস পায় বা হচ্ছে সি হ্রাস পায়, আর সি যদি হ্রাস পায় তাহলে জিডিপিও হচ্ছে হ্রাস পায়। ঠিক আছে, সো উত্তর হচ্ছে বি নাম্বারটা। এরপর আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 92 নম্বর প্রশ্ন, একটা দেশের নামিক জিডিপি, নামিক জিডিপি, সুমাইয়া ইসলাম আপু বলেছেন সি কি হবে? জিডিপি অপরিবর্তিত থাকে না আপু, সি হবে না, সি হবে না। ঠিক আছে, ওকে, একটি দেশের নামিক জিডিপি যদি $1 ট্রিলিয়ন, মানে আমি আরো সহজ করে বলি, আপনি নামিক জিডিপি শব্দটার সাথে অপরিচিত হতে পারেন, আপনি পড়ে আসছেন নমিনাল জিডিপি, আপনি পড়ে আসছেন নমিনাল জিডিপি, মনে করে দেখেন একটা শব্দ নমিনাল জিডিপি আপনি পড়ে আসছেন। এবং জিডিপি, সরি এটা ডিফলেটর হয়ে গেছে, এটা হচ্ছে ডিফলেটর, ডিফলেটর। ঠিক আছে, জিডিপি ডিফলেটর। সো জিডিপি ডিফলেটর যদি 125 হয়, প্রকৃত জিডিপি কত হবে? মানে এখানে আমাকে রিয়েল জিডিপি বের করতে বলেছে। সো আমি খুব ভালো করে জানি রিয়েল জিডিপি, রিয়েল জিডিপি বের করার জন্য আমাকে যেটা করতে হবে, নমিনাল জিডিপি উপরে হচ্ছে আমার নমিনাল জিডিপি, এই নমিনাল জিডিপিকে আমার জিডিপি ডিফলেটর দ্বারা ভাগ করতে হবে এবং পরবর্তীতে হচ্ছে আমাকে 100 দ্বারা হচ্ছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমাদের প্রত্যেকের জানা আছে ভাই, আমরা এই ইকুয়েশনটাকে এখানে অ্যাপ্লাই করব। উপরে নমিনাল জিডিপি হচ্ছে $1 ট্রিলিয়ন, $1 ট্রিলিয়ন, আপনি হচ্ছে উপরে $1 ট্রিলিয়ন, $1 ট্রিলিয়ন এটা লিখবেন, $1 ট্রিলিয়ন, আর নিচে হচ্ছে জিডিপি ডিফলেটর, জিডিপি ডিফলেটর হচ্ছে 125, সো এখানে লিখেন হচ্ছে 125। এর পরবর্তীতে হচ্ছে আপনি এখানে হচ্ছে 100, বাংলাতেই লিখি, উপরে ইংরেজি সূত্র লিখেছে ইংরেজিতে, নিচে বাংলায় করি। তারপর আপনি যদি এটাকে টান দেন তাহলে পাবেন হচ্ছে $0.8 ট্রিলিয়ন। ওকে, ডলার আর আমি লিখছি না, সো উত্তরটা হচ্ছে 0.8। সো আপনি বুঝতেই পারছেন উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা, উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা, $0.8 ট্রিলিয়ন। ঠিক আছে, আপনি বুঝতেই পারতেছেন আমরা কোন সিস্টেমে হচ্ছে অঙ্কটা করার চেষ্টা করেছি। আমরা খুব স্বাভাবিকভাবে অঙ্কটা করার চেষ্টা করেছি, আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করে অঙ্কটার সমাধান করেছি। ঠিক আছে, $0.8 ট্রিলিয়ন, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা যদি আরেকটু এগোনোর চেষ্টা করি, কোন উপাদান জিডিপি গণনায় অন্তর্ভুক্ত হয় না? জিডিপির মধ্যে হচ্ছে কোনটা অন্তর্ভুক্ত হবে না? কিছুক্ষণ আগে আমরা জিডিপির সূত্র দেখেছিলাম, সো আমরা জানি মধ্যবর্তী পণ্য গণনায় অন্তর্ভুক্ত হবে না, কারণ জিডিপির সূত্রটাই ছিল এরকম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স। ঠিক আছে, সো এইখানে হচ্ছে সি, সি হচ্ছে এই যে ভোক্তা ব্যয় বা ভোগ ব্যয়, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ছিল না অপশনে, জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সরকারি ব্যয়, আর এক্সন হচ্ছে নিট রপ্তানি। সো মধ্যবর্তী পণ্য এটি গণনায় অন্তর্ভুক্ত হয় না, দ্যাটস ওয়াই উত্তর হচ্ছে সি নাম্বারটা, উত্তর হচ্ছে ভাইয়া সি নাম্বারটা, মধ্যবর্তী পণ্য জিডিপি গণনায় অন্তর্ভুক্ত হয় না। এরপর 93 পর আসুন আমরা 94 নম্বর প্রশ্নে যাই। 94 নম্বর প্রশ্নে বলেছে একটি প্রতিষ্ঠানের মোট খরচ সমীকরণ দ্বারা প্রদত্ত টিসি ইকুয়ালস টু 500 প্লাস 20 কিউ টাকা, যেখানে কিউ হচ্ছে উৎপাদিত পরিমাণ, যদি প্রতিষ্ঠানটি 50 ইউনিট পরিমাণ উৎপাদন করে
হবে গড় খরচ কত, আমাকে বের করতে হবে গড় খরচ কত। ঠিক আছে, মানে আমি যদি বোঝার চেষ্টা করি, আমাকে বের করতে বলছে এসি সমান সমান কত হবে যখন টিসি সমান সমান বা টোটাল কস্ট সমান সমান হচ্ছে 500 বা 520 কিউ। আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি আরেকটু আগানোর চেষ্টা করি, 520, খেয়াল করে দেখেন কিউ, কিউ মানে হচ্ছে স্বাভাবিক ব্যাপার, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। সো পরিমাণটা এখানে বলাই আছে, প্রতিষ্ঠানটি 50 ইউনিট পরিমাণ উৎপাদন করে, 50 ইউনিট। তাহলে আমি এখানে কিউকে রিপ্লেস করছি 50 দ্বারা। এরপর আবার হচ্ছে আমার এখানে 500, 5 দুগুণে 10, আছে আরো দুইটা শূন্য। 1000-এর সাথে যদি আমি 500 যোগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে 1500, আমি পাচ্ছি হচ্ছে 1500। এর পরবর্তীতে 1500 হচ্ছে আমার টোটাল কস্ট। আমরা সবাই এখানে পারি যে আমার এভারেজ কস্ট হচ্ছে টোটাল কস্টকে ভাগ করতে হবে কিউ দ্বারা, টোটাল কস্টকে ভাগ করতে হবে ভাই কিউ দ্বারা। টোটাল কস্টকে যদি আমি কিউ দ্বারা ভাগ করি, টোটাল কস্ট হচ্ছে 1500, সো 1500-কে যদি আমি কিউ দ্বারা ভাগ করি, কিউ হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে পরিমাণটা ছিল 50। 1500-কে যদি তুমি ভাই 50 দিয়ে ভাগ করো, 0 0 কাটা যাচ্ছে, 5 দিয়ে যদি 15-কে কাটি 3, একটা শূন্য বাকি, আনসার হচ্ছে 30। সো এভাবেই অঙ্কটা করে তোমাকে উত্তর বের করতে হবে। জাকি আপু আমাদেরকে অলরেডি উত্তরটা বলে দিয়েছে যে ভাই উত্তরটা হচ্ছে বি হবে, উত্তরটা হচ্ছে বি হবে। আর এখানে হচ্ছে আমাদের ট চিহ্নটা দিয়েছে, সো ট দিয়ে বোঝানো হচ্ছে টাকা, ঠিক আছে, টাকা বোঝানো হয়েছে, সহজ ব্যাপার। সো এইভাবে হচ্ছে আমরা উত্তরটা বের করে ফেলতে পারি, 30 হচ্ছে উত্তর। ঠিক আছে, টাকার চিহ্ন না দিয়ে ভুল করে আমরা ট দিয়ে ফেলেছি। ওকে, এরপর আসেন পরবর্তীতে 95 নম্বর প্রশ্ন। 95 নম্বর প্রশ্নে বলেছে এক অক্ষের সমান্তরাল আনুভূমিক চাহিদা রেখাকে বোঝায়, এখানে চাহিদার কি ঘটতেছে, অর্থাৎ হচ্ছে এইরকম ভাবে যদি একটা রেখা থাকে তাহলে সেটা হচ্ছে কি বোঝাবে। এখানে হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা কি হবে, এখানে চাহিদা স্থিতিস্থাপকতা অসীম, এখানে চাহিদা স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম বোঝানো হচ্ছে। যখন এইটা আমাদের ভূমির অক্ষের সমান্তরাল বা এক্স অক্ষের সমান্তরাল থাকে তখন অসীম স্থিতিস্থাপকতা বোঝায়, অসীম স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। ঠিক আছে, সো উত্তর হচ্ছে বি নাম্বার। এরপর আসেন আমরা পরেরটাতে আগাই, 96 নম্বর প্রশ্ন। এটা আমাদের একদমই বেসিক প্রশ্ন, কোনটি তারল্যমান অসীম। তারল্যমান অসীম হচ্ছে বিহিত মুদ্রা। আমার আপনার কাছে যে হাতের পকেটে জাকিয়া দেওয়ান আপু বলেছেন ডি হবে কিনা, আপু সম্ভবত তারল্যমান অসীমেরটা জিজ্ঞেস করেছেন, একদমই ঠিক আপু, উত্তর হচ্ছে ডি হবে। হ্যাঁ, বিহিত মুদ্রা মানে হচ্ছে আমার আপনার পকেটে যে টাকাটা আছে, সরকার কর্তৃক যে নির্ধারিত, সরকার কর্তৃক প্রদত্ত যে অর্থ, সে অর্থ আপনি যেই কোনো কাজে ব্যবহার করতে পারেন। সো দ্যাটস ওয়াই এটার উত্তর হচ্ছে ডি বা বিহিত মুদ্রা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপর আসেন আমরা পরেরটাতে যাই, 97 নম্বর প্রশ্ন। অভিন্ন রেখার ঢাল বলতে কি নির্দেশ করে, অভিন্ন রেখার ঢাল, অভিন্ন রেখার ঢাল মানে হচ্ছে স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ, স্লোপ অফ অভিন্ন রেখা মানে হচ্ছে ইনডিফারেন্স কার্ভ, সো ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে, এইটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। আমরা সবাই জানি স্লোপ অফ ইনডিফারেন্স কার্ভ হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, প্রতিস্থাপনের প্রান্তিক হার। ঠিক আছে, প্রতিস্থাপনের প্রান্তিক হার, যেটা আমাদের কি বলা যেতে পারে, প্রশ্নে খুব ভালোভাবে ছিল এম আর টি, মার্জিনাল রেট অফ, আমাদের মার্জিনাল রেট বের করতে হবে সাবস্টিটিউশনে। ঠিক আছে, এম আর এস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, এস হবে প্রশ্নে ছিল। ওকে, সো এম আর এস। ঠিক আছে, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, প্রতিস্থাপনের প্রান্তিক হার, এটাই হচ্ছে অভিন্ন রেখার ঢাল। এরপর আসুন আমরা পরেরটাতে আগাই, 98 নম্বর প্রশ্ন। নিচের কোন সম্পর্ক দ্বারা চাহিদা বিধি বোঝায়। ঠিক আছে, চাহিদা বিধি বোঝানোর ব্যাপারটা একদমই সহজ, একটা পণ্যের দাম এবং পরিমাণ, চাহিদা বিধিতে এটাই দেখানো হয়। ঠিক আছে, একটা পণ্যের দাম দেখে অর্থাৎ প্রাইস দেখে, এবং হচ্ছে তার পরিমাণ অর্থাৎ হচ্ছে কোয়ান্টিটি দেখে, দুইটার মধ্যে সম্পর্কই বোঝা হচ্ছে চাহিদা বিধি। ঠিক আছে, এরপর 93 নম্বর প্রশ্ন। সমাজের প্রধান অর্থনৈতিক সমস্যা কি, সমাজের প্রধান অর্থনৈতিক সমস্যা কি। আমাদের সমাজের প্রধান অর্থনৈতিক সমস্যা হচ্ছে দুষ্প্রাপ্যতা, আমাদের প্রধান
অর্থনৈতিক সমস্যা হচ্ছে দুষ্প্রাপ্যতা। আমাদের বইতে দুইটা সমস্যা ছিল, একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে নির্বাচন। সো আমাদের অপশনে হচ্ছে দুষ্প্রাপ্যতা দিয়েছে, তাই উত্তরটা হবে দুষ্প্রাপ্যতা, ডি নাম্বারটা উত্তর। এরপর 100 নম্বর প্রশ্ন, বিনিয়োগ এবং সুদের মধ্যে সম্পর্ক কি? উত্তরটা হচ্ছে এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ঋণাত্মক। এদের মধ্যে সম্পর্ক ঋণাত্মক। কেন ঋণাত্মক আপনি খুব ভালো করে জানেন। যখন সুদের হার সুদের হার বৃদ্ধি করা হয়, সুদের হার কি করানো হয় ভাই? বাড়ানো হয়েছে। ধরেন সুদের হার যদি বাড়ায়, খুব স্বাভাবিকভাবে আপনি তখন কি করবেন না, আপনি তখন হচ্ছে ব্যাংক থেকে আর টাকা নিবেন না, সুদ হিসাবে টাকা নিবেন না, কারণ সুদের হার বেশি, ব্যাংকে বেশি টাকা দিতে হবে। সো ব্যাংক থেকে যদি আপনি এভাবে টাকা না নেন, তাহলে ওই টাকাটা আপনি কোনো একটা প্রকল্পে বিনিয়োগও কি করবেন ভাই? বিনিয়োগও ওই টাকাটা করবেন কম কম। কারণ হচ্ছে আপনি টাকা নিচ্ছেন কম, সুদের হার হচ্ছে বেশি, তার কারণে টাকা নিচ্ছেন কম। যেহেতু আপনি টাকা কম নিচ্ছেন, তাই বিনিয়োগও কি করতেছেন? বিনিয়োগও করতেছেন হচ্ছে কম কম। এর পরবর্তীতে সুদের হার যদি কমে যায়, তাহলে ব্যাংক থেকে আপনি টাকা তুলবেন বেশি, এবং টাকা যদি বেশি তোলেন আপনি বিনিয়োগ করবেন বেশি। তাহলে যখন একটা বাড়ে তখন অন্যটা কমে, যখন একটা কমে তখন অন্যটা বাড়ে। খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি ঋণাত্মক সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক। এরপর আসেন পরেরটাতে যাই। 101 নম্বর প্রশ্ন, মুদ্রার সরবরাহ বাড়লে কি ঘটবে? স্বাভাবিক ব্যাপার, মুদ্রার সরবরাহ বাড়লে আমাদের মূল্যস্ফীতি ঘটে। আমরা যখন মূল্যস্ফীতি পড়েছি, মূল্যস্ফীতির অন্যতম একটা কারণ হচ্ছে মুদ্রার সরবরাহ বেড়ে যাওয়া। সো উত্তরটা হচ্ছে বি নাম্বারটা হবে, মূল্যস্ফীতি বাড়ে। আপনারা হচ্ছে আমাদের লেকচার শিটে দেখতে পারেন, যে কোনো একটা বইতে দেখতে পারেন, সবগুলোতে ইনফ্লেশনের কজ বা রিজন সেখানে হচ্ছে এটা দেওয়া ছিল, মুদ্রার সরবরাহ বৃদ্ধি পাওয়া। ঠিক আছে। এরপর 100-র পর 102 নম্বর প্রশ্ন, যদি সরবরাহের স্থিতিস্থাপকতা মানে বুঝতেই পারতেছে এখানে ইলাস্টিসিটি অফ সাপ্লাই এর কথা বলেছে। ঠিক আছে, সাপ্লাইয়ের ইলাস্টিসিটির কথা বলেছে। একের থেকে বেশি হয়, তবে সরবরাহটি কি হবে? উত্তরটা হচ্ছে সরবরাহটা হবে স্থিতিস্থাপক। আমরা সবাই জানি যদি হচ্ছে ভাই আমাদের একের চেয়ে বেশি হয়, একের চেয়ে বেশি হলে হচ্ছে এটা স্থিতিস্থাপক। এর পরবর্তীতে হচ্ছে একের চেয়ে যদি কম হয় তাহলে এটা হচ্ছে অনমনীয়, মানে হচ্ছে অস্থিতিস্থাপক। আর যদি হচ্ছে এটা জিরো হয়, সমান সমান যদি জিরো হয়, ঠিক আছে, মানে হচ্ছে সরবরাহের স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ সাপ্লাইটা যদি জিরোর সমান হয় তাহলে হচ্ছে নিখুঁত অনমনীয়। আর যদি ইলাস্টিসিটি অফ সাপ্লাইটা যদি ভাই একের সমান হয় তাহলে সেটা হচ্ছে আমাদের একক স্থিতিস্থাপকতা প্রকাশ করে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই উত্তরটা হচ্ছে সি নাম্বারটা, কারণ একের চেয়ে বেশি বলছে, একের চেয়ে বেশি হলে উত্তর হচ্ছে সি, স্থিতিস্থাপক বোঝাবে। সো 102 এটার উত্তর হচ্ছে সি নাম্বারটা। ওকে, এরপর আসেন আমরা আরেকটু সামনের দিকে আগানোর চেষ্টা করি। আমাদের হচ্ছে সুমাইয়া ইসলাম আপু উত্তরটা করেছেন 101-এর উত্তর বি। আপু আপনার উত্তর একদমই সঠিক। ঠিক আছে, 101-এর উত্তর আমরা বি দাগিয়ে ফেলেছি। 102-এর উত্তর আমরা জেনে গেছি সি। এবার আসেন আমরা যাওয়ার চেষ্টা করি 103-এ। 103-এ আমাদেরকে বলেছে একটা নিখুঁত প্রতিযোগিতামূলক বাজারে একটা পণ্যের বাজার মূল্য 20 এবং একটি প্রতিষ্ঠানের প্রান্তিক খরচ ফাংশন হলো MC = 10 + 20, যেখানে কিউ হচ্ছে উৎপাদিত পরিমাণ। ঠিক আছে, এখন যদি আমি অনেক বেশি লাভ করতে চাই বা লাভ সর্বাধিক করতে চাই, প্রতিষ্ঠানটি কত ইউনিট উৎপাদন করবে? ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, সো আমরা মোটামুটি প্রশ্নটা বুঝতে পেরেছি, বাট এইখানে একটু সমস্যা আছে। এখানে হচ্ছে 20 না, আসলে এটা আমাদের একটু প্রশ্নে ভুল হয়েছে। এখানে হচ্ছে 2Q, এটা হচ্ছে ভাই 2Q হবে। ঠিক আছে, MC = 10 + 2Q। আচ্ছা, এখন আমরা সবাই জানি যখন হচ্ছে আমাদের সর্বোচ্চ লাভ করতে হয় তখন হচ্ছে রিলেশনটা দাঁড়াতে হবে P = MC। নিখুঁত প্রতিযোগিতামূলক বাজারে বা পূর্ণ প্রতিযোগিতার মধ্যে P = MC করতে হবে। ঠিক আছে, এখন P = যদি MC করতে চাই, P এর মান ওরা বলে দিয়েছে 20 টাকা, সো P এর মান হচ্ছে 20। MC সমান বলা আছে 10 + 2Q, 10 + 2Q। আমাকে জাস্ট বলেছে কত ইউনিট, মানে হচ্ছে আমার কাছে জানতে চাচ্ছে পরিমাণটা। আমাকে জিজ্ঞেস করেছে ভাই পরিমাণটা কত হবে, তাহলে আমি খুব সহজেই কিউটা বের করতে হবে।
এটা পানির মতো সহজ বের করা। সো তারপর 20 থেকে 10 গেলে হচ্ছে 10, 2q, তাহলে হচ্ছে 2 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে কিউর মান হচ্ছে 5। সো দ্যাটস ওয়াই কিউর মান হচ্ছে 5। সো উত্তর হচ্ছে এই নাম্বারটা। এভাবেই হচ্ছে আপনাকে করতে হতো। সো কিউ আমাদের এই নাম্বারটা হচ্ছে উত্তর, মানে উত্তর হচ্ছে 5। ঠিক আছে, আমাদের জাকিয়া দেন আপু মাথায় হাত দিয়ে বসে আছেন। সো সম্ভবত আপু এই প্রশ্ন হচ্ছে ভুল করে ফেলেছেন। তারপরও আশা করি নিয়মটা জেনে গেছেন, নিশ্চয় পরবর্তী ইউনিটে এই ইউনিটে আপনি ভুল ত্রুটি সামলে উঠবেন। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেমটা ছিল P = MC। যেহেতু এখানে হচ্ছে আমাদের বলেই দিয়েছে এখানে হচ্ছে সর্বোচ্চ, এই যে লাভ সর্বোচ্চ বা সর্বাধিক। সো দ্যাটস ওয়াই এই রিলেশনে গিয়ে উত্তরটা বের করতে হয়। ওকে, আচ্ছা, এরপর আমরা পরবর্তীটাতে যাই। 104 বলেছে গাড়ির চাহিদা বাড়লে যদি সিএনজির চাহিদা বাড়ে। আমার গাড়ি সিএনজি দেখার দরকার নাই, আমি শুধু একটা জিনিসই বুঝছি, এটার চাহিদা মানে 1 নম্বর দ্রব্যের চাহিদা বাড়লে 2 নম্বর দ্রব্যেরও চাহিদা বেড়েছে। 1 নম্বর দ্রব্যের চাহিদা বাড়লে 2 নম্বর দ্রব্যেরও চাহিদা বাড়ছে। যখনই এই জাতীয় দ্রব্য দেখব তখনই সেটা পরিপূরক দ্রব্য। একটার চাহিদা বাড়লে যদি অপরটারও চাহিদা বাড়ে, একটার চাহিদা বাড়লে অপরটারও যদি চাহিদা বাড়ে তবে তারা পরিপূরক দ্রব্য। সো দ্যাটস ওয়াই উত্তর হচ্ছে বি নাম্বারটা, উত্তর বি। এরপর আসেন পরবর্তী প্রশ্নে। 105 একদম মুখস্থ প্রশ্ন। কোন বাজার ব্যবস্থায় গুটি কয়েক উৎপাদক থাকে? উত্তর হচ্ছে অলিগোপলি। 2-এর চেয়ে বেশি, কিন্তু খুব বেশি না, গুটি কয়েক থাকবে। ঠিক আছে, এটা আমাদের শীট বলেন প্রত্যেকটা জায়গাতে এটা ছিল। অর্থনীতির মূল লেকচার শিটে, তারপর হচ্ছে আমাদের সাধারণ জ্ঞানের লেকচার শিটের অর্থনীতি, সবখানে এটা ছিল উত্তর অলিগোপলি। ঠিক আছে, এরপর নিচের কোনটা বেশি স্থিতিস্থাপক? বেশি স্থিতিস্থাপক আমরা উত্তর জানি হীরা। কারণ ভাই চাল, লবণ, বিলাসী পণ্য সবগুলাই হচ্ছে আমাদের এখানে আমাদের বোধহয় ভুল হয়েছে। লবণের পরে এখানে বিলাসী পণ্য হবে না, এটা হবে রুটি। রুটি অপশনে রুটি ছিল, দুঃখিত, এখানে আমাদেরই ভুল হয়েছে, এটা রুটি ছিল। তাহলে চাল, লবণ, রুটি এগুলো সবই হচ্ছে অস্থিতিস্থাপক। এগুলো সবই ভাই অস্থিতিস্থাপক। সো বোঝাই যাচ্ছে অস্থিতিস্থাপকগুলো বাদ, উত্তর হচ্ছে তাই হীরা। উত্তর হচ্ছে তাই হীরা হবে। নিচের কোনটা বেশি স্থিতিস্থাপক? তো সবগুলো যেহেতু অস্থিতিস্থাপক, স্থিতিস্থাপক আছেই এখানে একটা, সো উত্তর হচ্ছে হীরা। এরপর আসেন আমরা 107 নম্বর প্রশ্নে যাই। ভারসাম্যের নিচে কোনো একটা দাম যদি নির্ধারিত হয় তাহলে সেটা হচ্ছে কি নির্দেশ করবে? সো এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের একটু হালকা পাতলা গ্রাফের দিকে যাওয়া উচিত। এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি। সো এইখানে হচ্ছে আমরা দেখার চেষ্টা করি, এইটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, সহজ ব্যাপার। এইটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ, আর এইটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বিন্দু। এখন আমাদেরকে বলতেছে ভারসাম্যের নিচে কোনো একটা দাম নির্ধারণ করতে। সো এইটা হচ্ছে আমাদের দাম, দামটা হচ্ছে ভারসাম্য, এটা হচ্ছে ভারসাম্য দাম। সো এটা নিচে নিতে হবে, সো এটা নিচে নিলাম। এখন এইটার নিচে যদি আমি নেই তাহলে কি ঘটতেছে? তাহলে যেটা ঘটতেছে সেটা হচ্ছে এটা পাচ্ছি। অর্থাৎ এখানে সাপ্লাই হচ্ছে মনে করেন এখানে S1 আর ডিমান্ড হচ্ছে এখানে D1। তাহলে আপনি বুঝতেই পারতেছেন S1 হচ্ছে এইটুক, D1 হচ্ছে এইটুক। তার মানে ডিটা বা ডিমান্ডটা বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিমান্ড যেহেতু বেশি, কার চেয়ে বেশি? চাহিদার চেয়ে, সাপ্লাইয়ের চেয়ে বেশি। তাহলে চাহিদা রেখাটা যোগানকে ছাড়িয়ে গেছে। তাহলে এই যে এই নাম্বার অপশনে চমৎকার করে বলেছে চাহিদা যোগানটাকে ছাড়িয়ে যায়। এই যে চাহিদাটা, ডিমান্ডটা যোগানটাকে এসকে ছাড়িয়ে গেছে। তাই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি উত্তর হচ্ছে এই নাম্বারটা। উত্তর হচ্ছে এই নাম্বারটা। যাকে আপু আপনি বলতেছেন সি হবে কিনা? আপু সি হবে না, সি হবে না, সহজ ব্যাপার, আপনি বোঝেন। এইটা ছিল আমাদের হচ্ছে ভারসাম্য, এখানে বের করছি ভারসাম্য, বলতেছে হচ্ছে ভারসাম্যের নিচে দাম। তাহলে এই যে ভারসাম্যের নিচে আসছে, এই যে দেখেন আমি নিচে আসছি, নিচে আসলে আমার হচ্ছে এখানে হয় সাপ্লাই, এখানে হয় ডিমান্ড। তাহলে ডিমান্ডটা বেশি, চাহিদাটা বেশি, কার চেয়ে বেশি? সাপ্লাইয়ের চেয়ে বেশি। তাহলে চাহিদাটা সাপ্লাইয়ের চেয়ে বা যোগানের চেয়ে বেশি বা ছাড়িয়ে গেছে। তাই উত্তরটা হচ্ছে এ হবে, উত্তরটা এ হবে। ঠিক আছে, এরপর আমাদের লাস্ট কোশ্চেন 108 নম্বর প্রশ্ন। কোন ক্ষেত্রে হচ্ছে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়? চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। তাহলে আমরা বুঝতেই পারতেছি আমাদের হচ্ছে ডিমান্ড কার্ভ, এই হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, আমাদের এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। সো ডান দিকে নিয়ে গেলাম, দাম হচ্ছে সেম থাকতেছে, বাট জিনিসটার আমাদের ডান দিকে যাওয়ার কারণে হচ্ছে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। সো কখন এটা ঘটে? এটা ঘটে হচ্ছে জনসংখ্যা বাড়লে। দামের সাথে এটার কোনো সম্পর্ক থাকবে না,
দাম সেম থাকবে, তাহলে দাম বাড়া কমা কোনোটাই হবে না, সেগুলো বাদ। আর বৃষ্টির সাথে কোনো রিলেশনই নাই, তাই উত্তর হচ্ছে জনসংখ্যা বাড়লে। সো আশা করি আপনারা ভাই প্রত্যেকটা প্রশ্নেরই হচ্ছে পারফেক্ট একটা উত্তর পেয়ে গেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে প্রশ্নের মধ্যেই ভুল ছিল, তার কারণে হচ্ছে আমাদের অন্য একটা অপশন বেছে নিতে হয়েছে। কেন বেছে নিতে হয়েছে সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং প্রত্যেকটির সমাধান পেয়ে যাওয়ার পর এবার আমরা আমাদের আরেকটি বিষয়ের সমাধান দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো দেখো আমরা প্রায় দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এখন হচ্ছে সর্বশেষ যেই সাবজেক্টটা আছে তোমাদের, সেটা হচ্ছে বিভাগ পরিবর্তনের জন্য যেটা আসে, সেটা হচ্ছে গণিত, ম্যাথমেটিক্স। তো আমরা ম্যাথমেটিক্সের কোয়েশ্চেনগুলো দেখবো এখন। তো শুরু করা যাক। ওকে, এখন এখানে ফার্স্ট কোয়েশ্চেনটার দিকে আমরা একটু খেয়াল করি। এখানে লেখা হচ্ছে যদি 2x² + 3x + k = 0 সমীকরণটির মূল সমূহ সমান হলে k এর ভ্যালু বের করো। মানে এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার বহুপদী থেকে দেওয়া হয়েছে। এই বহুপদী কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের এই অ্যাডমিশনের ক্ষেত্রে। এই বহুপদী থেকে কিন্তু একটা রিটেনও আসে প্লাস এমসিকিউ। তো আমরা সেই একটা কমন কোয়েশ্চেন, এটা আমরা কিভাবে সলভ করব, যে কি বলছে সমীকরণের মূল দুইটা সমান, দ্যাটস ওয়াই তুমি একটাকে যদি আলফা ধরো আরেকটাও তোমার কি হবে, আলফা হবে। আর সমীকরণ যখন তুমি মূলগুলা কনসিডার করবা, তুমি সাথে সাথে দুইটা কাজ করে ফেলবা, সেটা হচ্ছে মূল দ্বয়ের যোগফল, মানে হচ্ছে আলফা প্লাস আলফা ইকুয়ালস টু, ফর্মুলাটা কি ছিল, -b/a। এখানে -b/a কত হবে, -3/2। আবার হচ্ছে কি মূলদ্বয়ের গুণফল, মানে হচ্ছে আলফা ইন্টু আলফা, সেটা কি ছিল আমাদের সূত্রটা, c/a। এখানে c এর ভ্যালু হচ্ছে k, দ্যাট মিনস কি k/2। তারপর এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা আলফা প্রতিস্থাপন করব শুধু। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আলফার ভ্যালুটা আমাদের আসে হচ্ছে -3/4। তো এই আলফার ভ্যালু -3/4 আমরা যদি ওইখানে প্রতিস্থাপন করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -3/4 এর হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে k/2। তো এখান থেকে আমরা যদি সলিউশন করতে পারি, তাহলে আমরা দেখতে পারবো এখানে ভ্যালুটা আসে হচ্ছে 9, আর এখানে হচ্ছে আমাদের নিচে আসে 8। তো ক্যালকুলেশন করে দেখবে, এটা আসে আমাদের 9/8। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের সলিউশন। ওকে, এখন আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে যদি -40°F -40°C এর সমান হয় এবং 0°C 32°F এর সমান হয়, মানে এই কোয়েশ্চেনটা এই যে লাইনগুলা লেখছে, এগুলা হচ্ছে বলতে পারো যে মানে এমনিই লেখছে আর কি, তাদের মন চাইছে তাই লেখছে আর কি। এটার কোনো কাজই নাই এখানে, জাস্ট এটা হচ্ছে তোমার ফারেনহাইট স্কেলের ম্যাথ। তো এটা দিয়ে আর কি তোমাদেরকে একটু কনফিউজ করা হচ্ছে, আর কিছুই না। তো তুমি যেটা করবা, 40°C ফারেনহাইটে তুমি কনভার্ট করবা, ঠিক আছে। তো ফর্মুলাটা কি সবাই এটা জানো, সেই ক্লাস 9-এর ম্যাথ ছিল এটা, 9-এর একটা সূত্র, f - 32/9 = c/5। ওকে, তো এখানে হচ্ছে আমাদের কার ভ্যালু দেওয়া আছে, c এর ভ্যালু দেওয়া আছে 40°C। তুমি এখানে c এর ভ্যালু বসাও, তাহলে f - 32/9 = c এর ভ্যালু হচ্ছে আমাদের 40/5। তাহলে আমাদের এখানে সব মিলা ক্যালকুলেশন করবা, দেখবা আমাদের এখানে পুরো ক্যালকুলেশন করলে 104°F আসবে। তাইলে এটা হচ্ছে আমাদের আনসার, একটু করে দেখবে, এটাই হবে, ঠিক আছে। তাহলে এটা একটা নর্মাল একটা ম্যাথ ছিল, ক্লাস 9-এর বই থেকে দেওয়া হয়েছে। ওকে, তারপর হচ্ছে আমরা নিচের দিকে যাই। এখন এই যে কোয়েশ্চেনটা হচ্ছে y = x + 7 x - y = 0 লাইন দ্বয়ের দূরত্ব বের করতে বলছে। মানে বুঝতে পারতেছো কোয়েশ্চেনটা হচ্ছে সরলরেখা থেকে দিছে। তো মজার ব্যাপার হচ্ছে এই বছর তোমাদের এই কোয়েশ্চেনের মধ্যে 24টার মধ্যে 8টাই আছে সরলরেখা থেকে, ঠিক আছে। তার মানে সরলরেখা থেকে অনেক বেশি কোয়েশ্চেন করা হয়েছে এবার। তো এটা প্রথম কোয়েশ্চেন আমরা দেখতেছি, এখানে হচ্ছে দুইটা সরলরেখা দেওয়া হয়েছে, অবশ্যই দুইটা কি সমান্তরাল রেখা। তো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে বলছে। তো আমরা দুইটাকে ফরম্যাট আগে স্ট্যান্ডার্ড করব দুইটার। তো ফরম্যাটটা যদি লিখতে যাই, x - y + 7 = 0 এটাকে লেখা যায়। আর এটা তো x - y = 0, এটা তো আগে থেকে আছে। ওকে, এখন দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্বের সূত্রটা ছিল ওই যে c1 - c2, মানে হচ্ছে কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বাদ দিবা। এখানে কনস্ট্যান্ট হচ্ছে 7, দ্যাট মিনস 7 - 0, আর √/, হচ্ছে x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, মানে হচ্ছে 1² + 1²। তো আমরা পাচ্ছি 7/√2। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर 7/√2। ওকে, সিম্পল একটা কোশ্চেন ছিল, দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। ওকে, এখন পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। হ্যাঁ, একটি ত্রিভুজের কোণ সমূহ দেওয়া আছে, তিনটা কোণ দেওয়া আছে, x এর মান বের করতে বলছে। একদম ক্লাস 9-এর কোশ্চেন এটা, ঠিক আছে। যে তিনটা কোণের সমষ্টি আমরা কি জানি, 180°, রাইট। তো আমরা এটা করব এখন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রথম কোণটা হচ্ছে x + 5 + 2x - 3 + 3x + 4 = 180°। আমি হচ্ছে বাংলায় লিখছি, বাট বলতেছি ইংলিশে। ওকে,
কোশ্চেনটা যেহেতু বাংলায় তাই আমি বাংলায় লিখছি। এখন এখানে হচ্ছে আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু বের করা লাগবে। তো বুঝতে পারতেছো সমীকরণ সমাধান 2x, এখানে সব মিলা হচ্ছে আমাদের এখানে 6x হয়, আর এখানে হচ্ছে তুমি 5 আর 3 এখান থেকে সব মিলা থাকে হচ্ছে আমাদের 6। তো এখানে আমাদের 174, তাহলে এখানে আমাদের এখানে x হবে হচ্ছে 174 বাই হচ্ছে 6, দ্যাট মিনস আমাদের x পাইতেছে হচ্ছে 29, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার 29। ওকে, তো এটা ছিল একদম ক্লাস 9 এর কোশ্চেন যে 3টা কোণ দেওয়া আছে, হ্যাঁ, x এর ভ্যালু বের করতে বলছে। তো 3 কোণের সমস্যা 180 ডিগ্রি, এটা দিয়ে আমরা করে দিছি। ওকে, তো এখন নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এখানে একটা ভেক্টর সমতা, মানে এটা তোমার ম্যাথ করাও লাগবে না, জাস্ট দেখে অ্যান্সার দিবা যে দুইটা ভেক্টর সমান আছে। তো এখানে জাস্ট তুমি হচ্ছে কি করবা, আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষের যে উপাংশটা আই, আর হচ্ছে জে ক্যাপ হচ্ছে ওয়াই অক্ষের যে উপাংশটা, এটা সমান হবে। দ্যাটস ওয়াই এক্স এর ভ্যালু হচ্ছে কি 2 এর সমান, মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 2, আর এই ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 3 এর সমান, মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 3। তার মানে আমাদের অ্যান্সার কি হবে, এক্স কমা ওয়াই চাইছে, দ্যাট মিনস কি 2, 3, সিম্পল। ওকে, এখন আমরা নেক্সট এখানে বলছে সাইন এক্স ইকুয়াল টু 0.5, মানে কোয়েশ্চেনটা একদম ক্লাস 9 এর একদম বেসিক, আমরা শুরুতে কিছু মান মুখস্থ করতাম, তো সেই কোয়েশ্চেন। তো সাইন এক্স ইকুয়াল টু হাফ, তো এখানে একটু খেয়াল করি আমরা। তো সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে হাফ, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু কত হবে, সাইন কত এর ভ্যালু হাফ হয়, আমরা জানি সাইন π/6, মানে সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, দ্যাট মিনস এটা হবে আমাদের অ্যান্সার π/6। ওকে, দুটি সমান্তরাল সরলরেখাকে তির্যকভাবে যদি কাটা হয় বিকল্প বহিস্থ কোণ দেওয়ার সম্পর্ক কি হবে। এটা আমরা অনেকেই গেস করতে পারিনি এটা অ্যাকচুয়ালি কি বলছে। আমি চিত্র আর্ট করি, তুমি বুঝে যাবা, দেখো তুমি অ্যান্সার দিতে পারবা। এই দুইটা সমান্তরাল সরলরেখা, আমি একটা তির্যকভাবে রেখা আর্ট করলাম। ওকে, বলছে এর বিকল্প বহিস্থ মানে বহিস্থের এই পাশের গুলো হচ্ছে এগুলো একই সাইডের, এটা না। আমি যদি এইটা নেই বহিস্থ, তাহলে এইটা নিব, ঠিক আছে, এটার সাথে এইটা। এখন বলো তো এটার সাথে এটা সম্পর্ক কি হবে। এই যে মনে আছে, আমরা এটা জানি যে এই কোণটা আর এই কোণটা কি হয়, বিপ্রতীপ কোণ, এই দুইটা সমান। আবার এইটার সাথে এটা কি হয়, সমান হয়। এটা আবার এটা কি একান্তর কোণ, এই একান্তর কোণ এটা যদি সমান হয়, তাহলে এটার সাথে আবার এইটা সমান হবে। দ্যাটস ওয়াই এই কোণ আর এই কোণটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, আমাদের সমান হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে কি সমান, ঠিক আছে। তো এটা চিত্র আর্ট করলেই বুঝতে পারতাম, যদি কেউ চিত্রটা আর্ট করতে পারতা তাহলে তার অবশ্যই ম্যাথটা হয়েছে। ওকে, আমরা এখন নেক্সট চলে যাই। এখানে বলছে যে একটা সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে, বলছে ঢাল বের করতে। তো আমরা জানি যে কোনো সরলরেখার ঢাল হচ্ছে ইকুয়েশন থেকে মাইনাস, উপরে হচ্ছে এক্স এর সহগ, নিচে হচ্ছে আমাদের ওয়াই এর সহগ। ওকে, তো আমাদের তাহলে ঢাল ইকুয়াল টু কি হবে, এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এখানে এক্স এর সহগ কত পি, তার মানে এম ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস, উপরে হচ্ছে পি আর নিচে হচ্ছে কি ওয়াই এর সহগ মানে হচ্ছে কিউ, দ্যাট মিনস মাইনাস পি বাই কিউ, অ্যান্সার হচ্ছে ঠিক আছে। এখন আমরা নেক্সট চলে যাচ্ছি 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এর ত্রিকোণমিতিক রূপান্তরটা কি হবে, যা সূত্র আর কিছুই না। 1 প্লাস কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি 2 cos স্কোয়ার থিটা বাই 2, তাই না, ত্রিকোণমিতিক সূত্র, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো ছিল সেখানে। আর সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি এটা সাইন 2 থিটার সূত্র দ্বারা কনভার্ট করো, সেটা হবে 2 সাইন থিটা বাই 2 আর হচ্ছে আমাদের cos থিটা বাই 2। ওকে, তো এখানে যদি কাটাকাটি করি আমরা 2 2 ক্যান্সেল, আর ওখানে cos স্কোয়ার, নিচে একটা cos কাটা, তাহলে আমাদের উপরে থাকে একটা cos থিটা বাই 2, নিচে একটা সাইন থিটা বাই 2, দ্যাট মিনস আলটিমেটলি cot থিটা বাই 2। তার মানে আমাদের অ্যান্সার হবে cot থিটা বাই 2, কারণ cos বাই সাইন আমরা জানি হচ্ছে cot থিটা হয়, ঠিক আছে। ওকে, এখন নেক্সট a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 1, c ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। আমরা আসলে এটা একদম ত্রিভুজের ডিরেক্ট সূত্র যে ফর্মুলা ছিল সেটা ছিল হচ্ছে হাফ AB সাইন C, ঠিক আছে, ফর্মুলাটা ছিল হাফ AB সাইন C। তো তুমি এখানে বসা দিলে অ্যান্সার চলে আসবে, হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে আমাদের 2, বি এর ভ্যালু হচ্ছে আমাদের 1, সাইন C মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তো আমরা এখানে দেখো 2 2 ক্যান্সেল, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে √3/2, অ্যান্সার হচ্ছে বি। ওকে, এখন নেক্সট কে এর মান কত হলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হবে। তো আমরা জানি দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত ছিল হচ্ছে তাদের ঢালগুলা সেম হবে, আর দুইটা সরলরেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ঢাল দেওয়ার গুণফল -1 হবে।
ঠিক আছে, দ্যাট মিনস এখানে প্রথম যে সরলরেখাটা আছে আমরা এটা ঢাল বের করব। এটা ঢাল m1 ইকুয়ালস টু, সূত্রটা কি ছিল, মাইনাস x এর সহগ বাই y এর সহগ। তো এখানে x এর সহগ কত আমাদের উপর হচ্ছে 4 আর y এর সহগ হচ্ছে -1, দ্যাট মিনস এখানে সব মিলা +4। আর আমাদের এই দ্বিতীয় যে সরলরেখাটা আছে এটা ঢালটা কত হবে, m2 আমরা কনসিডার করলাম, তাহলে m2 ইকুয়ালস টু হবে মাইনাস x এর সহগ মানে হচ্ছে 2 আর ডিভাইডেড বাই y এর সহগ মানে হচ্ছে k। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের এই ঢাল দেওয়ার গুণফল মানে m1 ইন্টু m2 ইকুয়ালস টু হচ্ছে -1, ঢাল দেওয়ার গুণফল কত হয়, -1। তাহলে এখানে আমি যদি ভ্যালুগুলো বসাই তাহলে 4 ইন্টু m2 এর ভ্যালু হচ্ছে আমাদের -2/k ইকুয়ালস টু হচ্ছে -1। তুমি এখান থেকে ক্যালকুলেশন করে নিবা, 4 দোকানে 8, মাইনাস মাইনাস কাটা, k এর ভ্যালু হচ্ছে 8, তাহলে আমাদের আনসার হচ্ছে 8। ঠিক আছে, এখন পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এখানে দেখো একটা পলিনোমিয়াল দেওয়া আছে, বলছে যে এই পলিনোমিয়ালের সম্ভাব্য ভ্যালু হচ্ছে এইটা। তো এখান থেকে a b আর হচ্ছে c এর ভ্যালুটা বের করতে বলছে। তো এটা জেনে রাখো, পলিনোমিয়ালকে আমরা নর্মালি উৎপাদক বিশ্লেষণ করতে পারি, বাট এখানে উৎপাদক বিশ্লেষণের সাথে আবার একটা কনস্ট্যান্ট লাগা দিছে এখানে, দেখছো? তার মানে এটা তুমি করতে পারবা না, সিম্পলি এটা করা যাবে না। তাইলে এটা কি করতে হবে, এই টাইপের কোয়েশ্চেন যখনই ফেস করবা তোমরা হচ্ছে নর্মালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা এখানে অপশন টেস্ট করবা। এখানে আংশিক ভগ্নাংশ প্রকাশের অনেক ম্যাথ আছে, অনেক সময় পার্শিয়াল ফ্র্যাকশন, তো সেখানে হচ্ছে আমরা এই কাজটাই করব, অপশন টেস্ট করব, তাহলে হচ্ছে তোমার সময়টা কম লাগবে। তাহলে এখানে হচ্ছে আমরা অপশন টেস্ট শুরু করব। ধরো হচ্ছে এখানে এই প্রথমটা হচ্ছে এ, তারপরটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের সি। ওকে, তাহলে এইভাবে হচ্ছে তুমি ভ্যালুগুলা বসাবা। তো বসায় গুণ করার পর দেখবা কোনটার জন্য এই আমাদের ইকুয়েশনটা ফিরে আসে, পলিনোমিয়ালটা দেখবো আমরা, চেক করব। তো আমি হচ্ছে এখানে সি অপশনটা যদি বসাই, দেখো এখানে এর জায়গায় হচ্ছে তুমি কত রাখবা, 3 রাখবা, 3x প্লাস, আর হচ্ছে বি এর জায়গায় আমরা রাখবো হচ্ছে, বি এর জায়গায় রাখবো হচ্ছে -2। ওকে, আর এখানে হচ্ছে 2x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 1, আর সি এর জায়গায় রাখবো হচ্ছে আমরা +3। ওকে, এখন যদি আমি এখানে মাল্টিপ্লাই করি তাহলে দেখি আমরা কি পাচ্ছি, এখানে 3x মাইনাস 2, আর এখানে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে আমাদের 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 1 প্লাস 3। ওকে, তো এখানে হচ্ছে আমরা পেতেছি 3x মাইনাস 2, আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা 2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 প্লাস 3। ওকে, এখন আবার এই দুটাকে মাল্টিপ্লাই করব, তাহলে 3x আর এটা হচ্ছে আমাদের 6x কিউব, আর এখানে হচ্ছে আমাদের -3x স্কোয়ার মাইনাস 3x, আর এখানে হচ্ছে -4x স্কোয়ার নেগেটিভ +2x +2 প্লাস 3। ওকে, তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 6x কিউব, আর এখানে হচ্ছে আমাদের -7x স্কোয়ার, আর এখানে হচ্ছে -x +5। তাহলে দেখো এই যে আমাদের অপশন কিন্তু হয়ে গেছে, তাই না? দ্যাট মিনস আমাদের অপশন সি দেওয়া, যদি তুমি অপশন টেস্ট করো তো মোটামুটি এই ইকুয়েশনটা পলিনোমিয়ালটাকে তুমি কি করবা, ফিরে পাবা এখানে। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে আমাদের কত হবে, সি। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমিও বিশ্বাস করি এই কোয়েশ্চেনটা, কারণ হচ্ছে এখানে অপশন টেস্টের বিষয় তো, আর এটা তুমি জীবনেও এটা ভাঙতে পারবা না। হ্যাঁ, এটা একটু জেনে রাখো, এটা থেকে এটা কখনো ট্রান্সফার করা সম্ভব না। ওকে, তো এই জন্য এটা অপশন টেস্ট করেই তোমার আসতে হবে। ওকে, আচ্ছা, এবার নেক্সট। এখন হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব। এই ক্লাস 9-এর যে তোমাদের একবারে স্থানাঙ্ক জ্যামিতি ছিল, এলিমেন্ট 1 এর ম্যাথ এটা। ঠিক আছে, একদম সিম্পল, শুরু থেকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি শুরু করি হচ্ছে এটা দেয়া, দুইটা বিন্দুর দূরত্ব দেয়া, খুবই সিম্পল। সেটা কি ছিল, √ কি ভুজের অন্তর মানে হচ্ছে 1 - 3 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে কি কোটি দ্বয়ের অন্তর মানে হচ্ছে 2 - 4 এর হোল স্কয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হবে হচ্ছে 4 + 4, দ্যাট মিনস হচ্ছে 2√2। তাহলে আমাদের आंसर হবে 2√2। ওকে, আচ্ছা, এবার নেক্সট যাওয়া যাক। এখানে tan স্কয়ার প্লাস sec স্কয়ার ইকুয়ালস টু 3 দিছে, বলছে সমীকরণটাকে সমাধান করো। তো আমরা এই সমীকরণ সমাধান, এই ম্যাথগুলো ছিল হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের 7.2 চ্যাপ্টারে। তো এটা 7.2 চ্যাপ্টারে যে 1 নাম্বার সেটটা ছিল সেখানকার একটা কমন একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তো খুবই ইজি এটা। নর্মালি আমরা এটাকে সমাধান করার জন্য আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে সবগুলাকে একই অনুপাতে নেওয়া, মানে এখানে tan আর sec আছে, আমরা দুইটাকেই সেকে নিব অথবা দুইটাকেই tan এ নিব। তো আমি tan স্কয়ারকে tan রাখলাম, sec স্কয়ারকে আমি চাইলে লিখতে পারি 1 + tan স্কয়ার x ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2 tan স্কয়ার x ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2, দ্যাট মিনস tan x ইকুয়ালস টু আমরা এখান থেকে পাই হচ্ছে +-1, দ্যাট মিনস আমরা এখানে পাই হচ্ছে tan x ইকুয়ালস টু tan কত এর ভ্যালু +-1 হয়, সেটা হচ্ছে π/4 এর ভ্যালু হচ্ছে +1, নেগেটিভ π/4 এর ভ্যালু হচ্ছে -1। দ্যাটস ওয়াই আমরা এটা একসাথে লিখতে পারবো tan
প্লাস মাইনাস পাই বাই 4। ওকে, এখন tan থিটা ইকুয়ালস টু tan আলফা যদি হয়, আমাদের এটার একটা সূত্র আছে, এটা তোমরা 7.2 তে পড়ছো। tan থিটা ইকুয়াল টু tan আলফা যদি হয়, তাইলে আমরা জানি থিটা ইকুয়ালস টু হচ্ছে n পাই প্লাস আলফা। ওকে, তাহলে এখানে যদি আমরা লিখি, তাহলে দেখো এটার সাথে কম্পেয়ার করো, x ইকুয়ালস টু এখানে হচ্ছে থিটা, হ্যাঁ এখানে হচ্ছে x, তাহলে x ইকুয়ালস টু কি হবে, n পাই প্লাস ছিল কিন্তু এখানে প্লাস মাইনাস একই সাথে প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে তুমি এটার সাথে অ্যান্সারটা মিলাও, কোনটা হবে অ্যান্সারে। এখন এই জায়গায় একটু কথা আছে, এই টাইপের অ্যান্সারগুলো অনেকেই বলবে তোমাদের অপশন টেস্ট করতে। হ্যাঁ, আমি এখানে অপশন টেস্ট করতে বলছি না এই জন্য, কারণ একটু খেয়াল করো, তুমি এখানে পাই বাই 4, হ্যাঁ পাই বাই 4 দিয়ে যদি অপশন টেস্ট করাও এটা মিলে যাবে। আবার দেখো পাই বাই 4 কিন্তু এখানে আমাদের অপশন ডিতেও একটা ছিল, এখানে একটু মিসিং হয়েছে, এখানে টাইপিংটা আসে নাই, সেটা হচ্ছে এখানে একটা অপশন ডি ছিল তোমাদের 4n+1 পাই বাই 4, ওইখানেও কিন্তু এই অপশনটাও কিন্তু মিলে যাবে, তখন কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবে যে অপশন এইটা না এইটা। এর জন্য আমি একদম অ্যাকচুয়াল নিয়মটাই এখানে দেখা দিলাম। আর তোমরা যখনই এরকম একই রকম অপশন দুইটা থাকবে, যেমন পাই বাই 4 দিয়ে এ আছে ডি আছে, তখন কিন্তু তোমার মাস্ট বি ম্যাথটা করা লাগবে। কিন্তু যদি তোমার এখানে অপশন একটা থাকতো পাই বাই 4 দ্বারা, তাহলে কিন্তু আমরা একটা দ্বারা অপশন টেস্ট করে দিতাম, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা তাহলে পরবর্তীতে যাই। এখন এখানে একটা ইন্টিগ্রেশন দিছে, নর্মালি একটা ইন্টিগ্রেশনের ম্যাথ, তো √2x + 3 এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তো আমরা একটু খেয়াল করি ইন্টিগ্রেশনটা কি হবে। আমরা জানি রুট মানে হচ্ছে যেমন x⁻, মানে রুট যদি হয় তাহলে আমরা বলি x⁻², তাই না। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশনটা হবে 2x + 3 এর পাওয়ার হচ্ছে হাফ, হ্যাঁ। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে হবে এরকম, x⁻n dx, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। ইন্টিগ্রেশন অফ x⁻n কে ইন্টিগ্রেশন করলে আমাদের হয় x⁻n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস হচ্ছে c। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 2x + 3 হোল টু দি পাওয়ার, কি পাওয়ার কত ছিল হাফ, তাহলে এটা কত হবে হাফ প্লাস 1, আবার হচ্ছে কি নিচে কি হাফ প্লাস 1। এখন এটাকে তুমি লিমিট বসাবা, লিমিট কত দেওয়া আছে 3 থেকে কত এখানে 11। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি নিচে হচ্ছে কি 3/2 হয়, এটা শুরুতে আসলে পড়লে 2/3, আর এখানে আমাদের পাওয়ারটা কত হয় তোমার 2x + 3 এর পাওয়ার কত আমাদের 3/2। ওকে, 3/2, আর এখানে হচ্ছে তুমি লিমিটটা বসা দিবা 3 থেকে কত 11। এখন তুমি যখন এখানে লিমিটটা বসাবা সুন্দর মতো, মানে x এর জায়গায় তুমি একবার কত রাখবা 11 রাখবা। ও আরেকটা জিনিস এখানে বাকি আছে, সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করার পরে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এখানে দেখো x এর সাথে একটা সহগ আছে না, কত 2 আছে না। যদি x এর সাথে সহগটা 1 থাকতো তাহলে আমাদের কিছু করা লাগতো না, বাট এখানে x এর সাথে সহগ কত আছে 2 আছে, তাহলে এখানে কিন্তু একটা 1/2 হবে, ঠিক আছে। তো এখানে 1/2টা কিন্তু যে পরে আমি শুরুতে নিয়ে এসে পড়লাম। ওকে, তাহলে এখানে এই 2 ক্যান্সেল, তাহলে এখানে শুধুমাত্র থাকবে 1/3। আর এখানে এবার তুমি শুধু লিমিটটা বসা দিবা আস্তে করে, সেটা হচ্ছে 2 × 11 + 3 হোল টু দি পাওয়ার কত 3/2, তারপর হচ্ছে কি মাইনাস আবার 2 × 3 + 3 হোল টু দি পাওয়ার কত 3/2। তারপর তুমি এই ক্যালকুলেশনটাকে করবা, দেখবা আমাদের অ্যান্সার 98/3 চলে আসবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 98/3। মানে একটা এই ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা ছিল একদম নর্মাল ছিল, কিন্তু তোমার এখানে মূলত কাজটা কোথায় বলো তো, কাজটা হচ্ছে এই যে এখানে যে লিমিট বসায় যে বসানোর যে কাজটা, মানে ম্যাথমেটিক্সের যে এলিমেন্ট বসাবা একবার 3 বসা বিয়োগ করবা, এই ক্যালকুলেশনটাই হচ্ছে তোমার একটু সময় সাপেক্ষভাবে, বা ইন্টিগ্রেশনটা কিন্তু একদম নর্মাল একটা ইন্টিগ্রেশন, ঠিক আছে। ওকে, এখন পরবর্তীতে যাই। এখানে দেখো কোশ্চেনটা একটু মানে ব্লার হয়ে গেছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি একটু বলার চেষ্টা করি এখানে কি লেখছে। এখানে বলছে tan θ = 4/3 যদি হয় 3 sin θ + 2 cos θ, 3 sin θ - 2 cos θ এর ভ্যালুটা কত হবে। তো একটু খেয়াল করি, আমরা দেখি tan θ = আমাদের কত দেওয়া আছে 4/3। তো আমরা জানি tan θ মানে কি বলতো, tan θ মানে আমি জানি হচ্ছে আমরা sin θ বাই হচ্ছে কি cos θ ইকুয়ালস টু কি 4/3। ওকে, এখন একটু খেয়াল করি, এখানে বুঝতে হবে যে এখানে আমাদের কি করা লাগবে। হ্যাঁ, তো এখানে দেখতেছো সাইনের সাথে কত আছে 3 আছে, আর কজের সাথে কত আছে 2 আছে। দ্যাট মিনস সাইনের সাথে একটা তুমি 3 গুণ করবা উপরে 3 sin θ, আর এখানে কি কজের সাথে একটা 2 গুণ করবা 2 cos θ। ওকে, তুমি এখানে 3 আর 3/2 গুণ করছো, তোমার এই পাশেও গুণ করা লাগবে। তো উপরে 3 যদি 4 এর সাথে যদি 3 গুণ হয় তাহলে আমাদের কত হয় 3 × 4 = 12, আর এখানে হচ্ছে 2 যদি গুণ হয় তাহলে নিচে হচ্ছে আমাদের 6। ওকে, এখন 3 sin θ 2 cos θ এখানে কি ফরম্যাট আছে দেখো তো, প্লাস আর মাইনাস, দ্যাট মিনস এটাকে কি বলে যোজন বিয়োজন না। তাহলে আমরা এখানে কি করব যোজন বিয়োজন করব। কি করব 3 sin θ প্লাস হচ্ছে কি 2 cos θ, তারপর আমরা এখানে কি করব আবার নিচে 3 sin θ মাইনাস হচ্ছে কি 2 cos θ। তো এটাকেই বলে হচ্ছে একবার যোগ করছি একবার বিয়োগ, মানে যোজন বিয়োজন। তোমার যদি বাম পাশে করো তোমার ডান পাশেও করা লাগবে। তাহলে এখানে কত থাকে দেখো 6, আর এটা কাটাকাটি গেলে আমাদের শুধুমাত্র কি শুধু 2 থাকে এখানে, তাই না। তো 2 থাকতেছে, তাহলে আমাদের 2/1, তাহলে আমরা কি করব 2
উপরে হচ্ছে কি হবে যোজন করবা, মানে 2 + 1, নিচেরটার সাথে নিচে হচ্ছে 1 ছিল, আর নিচে কি করবা 2 - 1, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমাদের কত দিচ্ছে, 2 আর 1 কত হয় 3, সব মিলে অ্যান্সার কত হয় 3। তাহলে আমাদের অপশন কোনটা হবে ডি, ঠিক আছে 3। ওকে, তাইলে এটা ছিল আমাদের 52 নাম্বার। এখন আমরা নেক্সট চলে যাচ্ছি। দেখো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু সংযোগকারী সরলরেখার সমীকরণ তোমার কাছে জানতে চাইছে। আচ্ছা মনে রাখবা আমাদের সরলরেখার সমীকরণের কয়েকটা সূত্র ছিল, হ্যাঁ। তো কয়েকটা সূত্রের মধ্যে একটা সূত্র ছিল হচ্ছে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণের একটা সূত্র। সূত্রটা একটু লিখে সবাই হয়তো চিনতে পারবা। y - y1 = কি y1 - y2 = আবার কি ছিল তোমার x - x1 x1 - x2। ওকে, তো এখানে জাস্ট তুমি বিন্দুগুলো বসাবা। এখন y1 x1 কোনটা, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে কি আমাদের y2। তাহলে কি হবে y - y1 দ্যাট মিন্স y - 4 আর হচ্ছে কি 4 - 8 = কি x - 3 আর হচ্ছে কি 3 - 5। এখন যদি তুমি ক্যালকুলেশন করবা তাহলে কত আসে y - 4 = -4 এখানে কি হয় x - 3 = -2। তো মাইনাস মাইনাস কাটা, এখানে 2 এখানে কাটলে 2, তাহলে এখানে আমাদের থাকতেছে y - 4 = কত, এখানে 2x মাইনাস কত 6। তাহলে আমরা এখানে কি পাইতাছি দেখো y = পাইতাছি 2x আর -4টা বসে গেলে +4 হয়ে যাবে। তো -6 + 4 মানে হচ্ছে -2, দ্যাট মিন্স y = 2x - 2, y = 2x - 2। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ দেওয়া আছে, এর কেন্দ্রবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন এই কেন্দ্রবিন্দু কি জিনিস এটা কেউ আমরা অনেকে চিনতে পারি না। এটা তোমার ওই কোশ্চেনে ইংলিশে লেখা ছিল সেন্ট্রয়েড লেখা ছিল। তো এইটাকে আমি যেটা বলবো সেই কেন্দ্রবিন্দু এটাই অ্যাকচুয়ালি কি জানো, ভর কেন্দ্র জানতে চাইছে তোমার কাছ থেকে, ঠিক আছে। তো ভর কেন্দ্রটা কি হবে একটু খেয়াল করি। তো ভর কেন্দ্রের সূত্রটা কি ছিল, ওই যে মনে আছে x1 + x2 + x3/3, আবার হচ্ছে y1 + y2 + y3/3। ওকে, তো এখানে হচ্ছে x1টা কত, এই যে এটা হচ্ছে x1 y1 x2 y2 আর এটা হচ্ছে x3 y3। ওকে, তো এখানে হচ্ছে আমাদের x1টা কত হইতাছে, এখানে 1, আমি ইংলিশে লিখি 1 + 4 -2/3, আর এখানে হচ্ছে কি আমাদের 1 + 5 প্লাস কত হবে 3/3। তাহলে আমরা এখানে কত পাইতেছি দেখো, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1,3। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে আমরা যাই। এখন দেখো যদি একটি বিন্দুর স্থানাঙ্ক 3,0 হয়, বিন্দুটির অবস্থান কোথায় তুমি বসাও x অক্ষে, মানে তুমি নরমালি বসাও যে বিন্দুটা কিভাবে বসাবা। একটা বিন্দু আমরা কিভাবে বসাই, 3 ঘর যাব, 3 আর y অক্ষ বরাবর কিছু নাই 0, দ্যাট মিন্স এইটাই হচ্ছে সেই বিন্দুটা 3,0। তাহলে বিন্দুটা কোথায় আছে, x অক্ষে, অবস্থান হচ্ছে x অক্ষে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আসি, এখানে একটা ম্যাথ দেওয়া হয়েছে যে 1/6 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/7 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হচ্ছে x/8 ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এইটাকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। এটা দেখো একটা ইন্টারেস্টিং ম্যাথ। তো এখানে হচ্ছে আমরা যেটা করবো, প্রথমে লসাগু করবো 6 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, লসাগু করলে যা আছে তাই থাকবে, মানে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের 7 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি x/8 ফ্যাক্টোরিয়াল। এতটুকু পর্যন্ত লিখবা। লেখার পরে তোমরা এই জিনিসটা জানো কিনা আমি একটু লিখে দেখাই। সেটা হচ্ছে আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 2 × 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি বলতো 3 × 2 × 1, তাই না। তো একটু খেয়াল করে আমরা এদিকে যদি লিখতে পারি, তো 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 3 × 2 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করো, কারণ এই অংশটা কি 2 ফ্যাক্টোরিয়াল না, তার মানে হচ্ছে কোন একটা বড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল। লাইক আমাদের যদি 8 ফ্যাক্টোরিয়াল থাকে, আমরা 8 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারবো, 8 কে রাইখা ঠিক তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে 7 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা এটা এভাবে ব্যবহার করব। ওকে, তাহলে একটু খেয়াল করি, এখানে আমরা যেটা করবো, এখানে 8 ফ্যাক্টোরিয়াল আছে, হ্যাঁ, আর এখানে আমাদের উপরে 7 ফ্যাক্টোরিয়াল আছে। তো আমরা 7 ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারবো, 7 কে রাইখা তার আগের সংখ্যাটা কত হয় 6, সেই হিসাবে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আছে কি 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি 7 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর এখানে হচ্ছে তোমার x/8 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে আমি x রাখলাম, 8 নিয়ে আমাদের কাজ নেই, যেহেতু আমরা দেখতেছি 6 আর 7 আছে, তাহলে আমি এখানে 8টাকে রাইখা আমি এটাকে কি লিখতে পারবো 7 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো তুমি কাটাকাটি করো, এই 7 ফ্যাক্টোরিয়াল কি 2 পাশ থেকে বাদ। এখন দেখো উপর থেকে আমাদের কি 6 ফ্যাক্টোরিয়াল কমন যায়, তাই না। তাহলে ভিতরে কি থাকে 7 + 1, আর নিচে কি থাকে আরেকটা 6 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি থাকে x/8। তাহলে একটু খেয়াল করি, এই 6 ফ্যাক্টোরিয়াল এই 6 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে আমাদের x = থাকতেছে এখানে 7 আর 1 8, 8 আর 8 কত 8 8 64। তাহলে অ্যান্সার কি হবে আমাদের 64। ওকে, বুঝতে পারছি অঙ্কটা। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। দেখো NC8 = NC2 যদি হয়, n এর ভ্যালু বের করতে বলছে। এটা ডিরেক্ট একটা ফর্মুলা আছে, আমাদের ফোকাসের শিটেই ছিল। NCX NCY যদি হয়, তাহলে আমরা n = বলতে পারবো x + y অথবা
এক্স ইকুয়াল টু ওয়াই, যে কোনো একটা। হ্যাঁ, তো আমাদের এটা বুঝতে হবে কি চেয়েছে, এন এর ভ্যালু চেয়েছে না, তার মানে কি এই সূত্রটা ইউজ করবা, দ্যাট মিনস এন ইকুয়ালস টু কি হবে 8 + 2 মানে হচ্ছে কি 10, এই হচ্ছে 10। ক্লিয়ার? ওকে, এখন নেক্সট y ইকুয়াল টু fx ফাংশনের সর্বোচ্চ বিন্দুতে, মানে ওই যে আমরা জানি যে ধরো এটা এরকম না, এই যেগুলো হচ্ছে সর্বোচ্চ বিন্দু, আমরা জানি এই সব বিন্দুতে নরমালি dy/dx কত হয়, 0 হয়। এটা চরম বিন্দু না, তার মানে এখানে সবসময় dy/dx কত হয়, 0 হয়। আর আরেকটা কি, যে এখানে সেকেন্ড ডেরিভেটিভ যেটা সবসময় মনে রাখতে হবে, আমরা জানি সর্বোচ্চ বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু নেগেটিভ হয়, রাইট? এই বিন্দুতে কি হয়, d² বাই হচ্ছে dx² এর ভ্যালুটা কি হয়, সবসময় নেগেটিভ হয়। কারণ আমরা যখন ওই যে সর্বোচ্চ লঘুমান গুরুমানের ম্যাথগুলো করতাম, আমরা বলতাম যে সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয়, দ্যাট মিনস ওই পয়েন্টে আমাদের কি আছে, সর্বোচ্চ বিন্দু। তো এই জন্য সর্বোচ্চ বিন্দুর কথা বলছে, দ্যাট মিনস সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালুটা কি হবে, নেগেটিভ হবে। আর সব সময় এই সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, এই সব জায়গাগুলোতে সবসময় dy/dx এর ভ্যালুটা কত হয়, 0 হয়। ওই যে স্লোপটা দেখো, এখানে যদি একটা স্পর্শকাট করো, সেই স্পর্শকার ঢালটা অবশ্যই 0 হবে নাকি? তাহলে এই জায়গাগুলোতে সবসময় dy/dx মাস্ট বি 0, কিন্তু যদি তোমার সর্বোচ্চ বিন্দু বলে, সেখানে ইটস ডাবল ডেরিভেটিভ ভ্যালু হবে নেগেটিভ। আর যদি সর্বনিম্ন বিন্দু মানে এই জায়গাটা হয়, তখন সেই জায়গায় কিন্তু আমাদের d²y/dx² এই ভ্যালুটা কি হবে, গ্রেটার দেন 0, পজিটিভ হবে। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে, আমাদের বলছে সর্বোচ্চর কথা, মানে এই জায়গাটা, তাহলে এই জায়গাটা dy/dx = 0, d²y/dx² is less than 0, তাহলে আমাদের आंसर হবে হচ্ছে বি। ওকে, এখন পরেরটা দেখি। কোন দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 - √3 হলে সমীকরণটি নিচে কোনটা হবে? তো তোমরা সবাই জানো যে দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি 2 - √3 হয়, আর একটা হচ্ছে 2 + √3, মানে তারা সবসময় কনজুগেট সিস্টেমে থাকে, রাইট? তাই আমরা সমীকরণের সূত্র কি ছিল, x² মাইনাস, সূত্র ছিল হচ্ছে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে? মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখানে আমরা কি হবে, x² মাইনাস মূল দুইটা যোগ করো, মানে এখানে 2 - √3 প্লাস আবার কি 2 + √3 ইনটু x প্লাস আবার কি মূলদ্বয়ের গুণফল, মানে হচ্ছে কি 2 - √3 ইনটু 2 + √3 ইকুয়ালস টু কি 0। ওকে, তাহলে এখানে আমাদের কি আসতেছে, x² মাইনাস, দেখো √3 ক্যান্সেল, 2 আর 2 4, মানে হচ্ছে এখানে হচ্ছে 4x, আমি বাংলা লিখতেছি 4x, কারণ যেহেতু সব বাংলা। আর এখানে হচ্ছে প্লাস 2² মানে a² - b² সূত্র, 2² - √3², মানে 4 - 3, মানে এখানে আলটিমেটলি কিন্তু একই থাকে, ইকুয়ালস টু 0। কিন্তু অপশনটা দেখো, এখানে বাংলা প্রশ্ন দিছে, অপশন দিছে আবার ইংলিশে, মানে কি রকম একটা হজবরল অবস্থা। তো তুমি এটাকে এখন আবার ইংলিশে কনভার্ট করো, x² - 4x + 1 ইকুয়ালস টু কত, 0। এটা কিন্তু 8 না, হ্যাঁ এটা 4, কারণ আমি বাংলায় লিখছি, 4 লিখছি আর কি। x² - 4x + 1 ইকুয়ালস টু 0, অ্যান্সার হচ্ছে এ। ওকে, এখন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি, আমাদের লাস্ট কোশ্চেন, যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1i -i 1, আর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে i -1 -1 -i। ওকে, এখন বলছে আমাদের এবি বের করতে বলছে, মানে দুটাকে গুণ করতে বলছে। তুমি দুটাকে গুণ করো নরমালি, ঠিক আছে? তো আমি এখন এটাকে যদি গুণ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এটার সাথে এটা গুণ হয়, মানে কি i - i। তারপর এটার সাথে আমরা যদি পরের অংশটা গুণ করি, তাহলে হচ্ছে -1 আর হচ্ছে কি -i²। তারপর এখানে হচ্ছে আমাদের -i², -1, আর পরেরটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাইতেছি হচ্ছে i - i। তাহলে আমরা এখান থেকে কি পাই, i - i মানে তো 0। আর এদিকে দেখো -1 -i², হ্যাঁ, তো -1 i² ভ্যালু কি -1, তো -1 নেগেটিভ মিলা +1 হয়ে যাচ্ছে, আর এখানেও কি +1 -1, আর এটা তো 0ই। তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াচ্ছে, 0 0 0 0, তার মানে এটা একটা শূন্য ম্যাট্রিক্স। সি ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের যে তোমাদের 24টা কোয়েশ্চেন ছিল, সেই 24টা কোয়েশ্চেনের সলিউশন। আশা করি সকলে বুঝতে পারছো। আমরা এখানে হচ্ছে তোমাকে যেটা বললাম, যে আমাদের এখানে কিন্তু দেখছো সরল রেখা থেকে 8টা কোয়েশ্চেন আসছে, ত্রিকোণমিতি থেকে দেখবা 5টা কোয়েশ্চেন আসছে, আর ক্যালকুলাস থেকে একটু কম আসছে, ক্যালকুলাস থেকে আবার রিটেনে আসছে কোয়েশ্চেন। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে ওইভাবেই কোয়েশ্চেনটা সমন্বয় করা হয়েছে। তো তোমরা একটু দেখবা, আশা করি সবাই বুঝতে পারছো। তো সকলকে ধন্যবাদ এত ধৈর্য সহকারে লাইভ ক্লাসটা দেখার জন্য। আর আমাদের লাইভ ক্লাস এখনই শেষ করে দেব, যেহেতু সবগুলা শেষ। তো সবাই দোয়া করবা, আর অবশ্যই হচ্ছে ফোকাসের সাথেই থাকবা। হ্যাঁ, ফোকাস কিন্তু তোমাদের সাথে সব সময় আছে, তো ইনশাল্লাহ সামনেও থাকবে। ওকে, আসসালামু আলাইকুম।